প্রত্যেকটি এক্সারসাইজের অঙ্ক আজকে আমরা করাতে চলেছি। এক্সারসাইজের প্রতিটি অঙ্ক আজকে করিয়ে দেবো। আজকের ভিডিওটি যারা যারা দেখতে চলেছো তাদের জন্য যা যা সমস্যা আছে এই চ্যাপ্টারের সমস্ত সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে একটা নোট আকারে তোরা লিখে রাখি, সেটা মাঝে মাঝেই প্রশ্ন দেয়। সেটা হচ্ছে ই এবং পাই এরা কিন্তু অমূলক সংখ্যা, কিন্তু এদের দশমিকে বিস্তার সম্ভব নয়। এভাবেই অঙ্ক করলে তোরা আসলে অঙ্কে ভালো কিছু করতে পারবি। তাহলে আমরা এই নাম্বারগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে গেলে আমাদের কিসের প্রয়োজন? প্রত্যেকটি নাম্বারকে 1 2 3 4 গেট অন দ্য ম্যাথ ফ্লোর। হাই এভরিওয়ান, আজকে আর কোনো ড্যান্স ফ্লোরে যাব না, সরাসরি আমরা ম্যাথ ফ্লোরে চলে আসবো। অর্থাৎ আজকে আমরা পড়তে চলেছি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার। তোমরা অনেকেই ক্লাস 9-এর এই প্রথম চ্যাপ্টারটি পড়েছো বা পড়ে ফেলেছো, কিন্তু আজকের ভিডিওটি যারা যারা দেখতে চলেছো তাদের জন্য নতুন করে রিয়েল নাম্বার মাথার মধ্যে নাচাবো, এটুকু কথা দিলাম। যা যা সমস্যা আছে এই চ্যাপ্টারের সমস্ত সমস্যা ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখার পর। সো হাই এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর, তোমাদের দাদা, তোমাদের গাইডার, তোমাদের বন্ধু, সহসঙ্গী, সহযোদ্ধা আমিনুর স্যার। তোমাদের সামনে আমি চলে এসেছি ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার নিয়ে। তোমরা প্রত্যেকে আমার ছোট্ট ছোট্ট ভাই বোন। এতদিন পর্যন্ত আমি 11, 12 এবং জেইর জন্য ম্যাথ করাতাম। এবার থেকে তোমাদের জন্য, অর্থাৎ আমার ছোট্ট ছোট্ট ভাই বোন, সারা পশ্চিমবঙ্গের সমস্ত বাচ্চাদের জন্য, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমি 9 এবং 10-এর প্রত্যেকটি চ্যাপ্টারের ম্যাথ করাবো এবং একেবারে নতুন ওয়েতে করাবো। তোমরা যেখানে ম্যাথ করেছো, যেভাবে ম্যাথ করেছো আমি জানি না, কিভাবে করেছো আমি জানি না, কিন্তু তোমাদের দাদা, তোমাদের স্যার যেভাবে করাতে চলেছে একেবারে সম্পূর্ণটা তোমাদের গলদ্ধকরণ হবে, তোমাদের ব্রেনে বসে যাবে আর বেরোবে না, এটুকু কথা দিতে পারি। তোমরা প্রত্যেকে আমি যে যে চ্যাপ্টারগুলো পড়াবো সেই চ্যাপ্টারগুলো আমার মতো করে পড়লে ফুল মার্কস অ্যান্সার করে আসবে, এটুকু কথা দিতে পারি। তোমাদের কাজ, হ্যাঁ অবশ্যই আমি যেভাবে পড়াচ্ছি সেটাকে পড়া, আর আমার এই ভিডিও বা এই ক্লাসগুলোকে বাংলার প্রতিটি ছেলে মেয়ের কাছে, যে প্রান্তিক বাচ্চাটি, ছেলেটি, ছোট্ট আমার ভাইটি বা বোনটি পড়তে পারছে না, তার কাছে, যে শহুরে ছেলে বা মেয়ে পড়তে তো পারছে, প্রাইভেট টিউশন নিতে পারছে, কিন্তু সে ঠিকঠাকভাবে প্রাইভেট টিউশনে গিয়েও বুঝতে পারছে না, তার কাছে, অর্থাৎ মফস্বলের প্রতিটি ছেলে মেয়ের কাছে, শহরের প্রতিটি ছেলে মেয়ের কাছে, গ্রামের প্রতিটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। তোমরা হচ্ছে রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার ছুটেছে খবরের বোঝা কাঁধে। তোমাদেরকে এই ভিডিওগুলোকে রানারের মতো করে বাংলার প্রতিটি জায়গাতে ছড়িয়ে দিতে হবে। বাংলার প্রত্যেকটি জায়গাতে ছড়িয়ে দিলে তবেই আমার প্রাপ্তি। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়, তবেই তোমাদের দাদা, তোমাদের আমিনুর স্যার, তোমাদের গাইডারের প্রাপ্তি। তো প্রত্যেকে তোমরা চলে এসো, কমান এভরিওয়ান, প্রত্যেকে জয়েন করে যাও, খাতা পেন নিয়ে বসে এবং শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। আর অবশ্যই ক্লাসটি শেষ করে কমেন্ট সেকশানে একটা লাভ রেখে যেও। তোমাদের এই দাদা অন্তত তোমাদের থেকে একটুকু ভালোবাসা কামনা করছে। তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশানে এটা ছেড়ে গেলে আমি আরও মোটিভেটেড হবে পরের ক্লাসটির জন্য। অর্থাৎ বাস্তব সংখ্যার পরে সূচক, প্রতিটি চ্যাপ্টার যেভাবে পড়াবো একেবারে সূচক চকচক করবে, রিয়েল নাম্বার মাথার মধ্যে গেঁথে যাবে, এভাবেই কিন্তু আমরা এগোবো। ক্লাস 9-এর প্রতিটি চ্যাপ্টার করাবো, শুধু তোমাদের সাপোর্ট দরকার। তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলোকে দেখে সাপোর্ট করো, ঠিক আছে? চলো আমরা শুরু করে দিই, আর বেশি কথা বলবো না। তোমাদের প্রত্যেক সপ্তাহে ক্লাস 9-এর সোমবার করে বর্ণালী ম্যামের, অর্থাৎ তোমাদের একেবারে তোমাদের ভালোবাসার ম্যাডাম বর্ণালী ম্যামের লাইফ সায়েন্স ক্লাস আসছে বুধবার এবং শুক্রবার করে। বুধবার ম্যাথ ক্লাস আমার এবং শুক্রবার তোমাদের ফিজিক্যাল সায়েন্স ক্লাস আমার। এই সপ্তাহ থেকে আমি চেষ্টা করছি কমপ্লিট কন্টিনিউ করার। তোমরা যারা ক্লাস 9-এর বাচ্চা আছো তোমরা কিন্তু প্লিজ আমাদের এই ভিডিওগুলোকে বাংলার প্রতিটি ছেলে মেয়ের সাথে শেয়ার করে নিও, এটুকুই আর্জি তোমাদের কাছে। আচ্ছা, আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। রিয়েল নাম্বার, আমরা এতদিন পর্যন্ত যে নাম্বারগুলো নিয়ে কাজ করেছি, যে সংখ্যা বা যে নাম্বারগুলো আমরা এখনো পর্যন্ত ব্যবহার করি অঙ্ক করার জন্য, যোগ করার জন্য, গুণ করার জন্য, ভাগ করার জন্য, বিয়োগ করার জন্য, তার প্রত্যেকটাই স্বাভাবিক সংখ্যা, তার প্রত্যেকটাই রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। 1 2 3 4 যেটা বলে আমি এন্ট্রি নিলাম, 1 2 3 4, -1 -3 -5, 0, হাফ, 2/3, 1/2, 1/2 তো হলো 1/5,
3/7, -3/7, 8/9, সমস্ত সংখ্যা, √2, √5, √7, সমস্ত সংখ্যা 1.001, 1.2312 ... সমস্ত সংখ্যাই বাস্তব সংখ্যা। স্যার এত ধরনের সংখ্যা বাস্তব সংখ্যা, আমি তাহলে এদেরকে আলাদা করব কিভাবে, এদেরকে আইডেন্টিফাই করব কিভাবে? হাউ টু আইডেন্টিফাই দিস নাম্বার? কিভাবে আমরা এই নাম্বারগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি? তাহলে আমরা এই নাম্বারগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে গেলে আমাদের কিসের প্রয়োজন? প্রত্যেকটি নাম্বারকে একটা নামকরণ করার প্রয়োজন। এবার সেটাই করব আমরা। প্রথমেই রিয়েল নাম্বারের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো আছে, রিয়েল নাম্বারকে যদি আমরা পৃথিবী ধরি, একটা পৃথিবীর মধ্যে বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ, সাগর, মহাসাগর, এই সমস্ত কিছু আছে তো পৃথিবীর মধ্যে। কিন্তু এদের প্রত্যেককে এক একটা নামকরণ করে আইডেন্টিফাই করা হয়েছে। এটা এশিয়া মহাদেশ, এটা আফ্রিকা, এটা ইউরোপ, এটা আমেরিকা, এইভাবে না আলাদা আলাদা করা হয়েছে। ঠিক তেমনভাবে আমরা এই সংখ্যাগুলোকে, রিয়েল নাম্বারগুলোকে আলাদা আলাদাভাবে নামকরণ করব এবং নামকরণের মধ্যে আবার নামকরণ করব। এই যে এশিয়া মহাদেশের মধ্যে অনেকগুলো দেশ আছে, তার মধ্যে ভারতবর্ষ একটা দেশ। ভারতবর্ষ দেশ পুরোটা কি একটা নামকরণ? না স্যার, তাকে আবার রাজ্যে ভাগ করা হয়েছে বিভিন্ন। স্যার রাজ্যগুলোকে জেলায় ভাগ করা হয়েছে, স্যার জেলাগুলোকে ব্লকে ভাগ করা হয়েছে, স্যার ব্লকগুলোকে গ্রামে ভাগ করা হয়েছে, স্যার গ্রামগুলোকে পাড়াতে ভাগ করা হয়েছে, পাড়াকে পরিবারে ভাগ করা হয়েছে। কি বুঝছো? ঠিক তেমনভাবে কিন্তু সংখ্যাগুলোকেও, এই যে পুরো সংখ্যা, মানে সারা পৃথিবী জুড়ে যত সংখ্যা আছে, এই প্রত্যেকটি সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, আমরা কিন্তু ক্লাস 11-এ উঠে এই রিয়েল নাম্বারের বাইরেও একটা জগৎ পড়ব, ইমাজিনারি নাম্বার। অর্থাৎ পৃথিবীর বাইরেও যেমন আমরা বিভিন্ন গ্রহের যে কি আছে সেখানে, বা সেখানে থাকা যায় কিনা সেটা আবিষ্কারের জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি, মঙ্গলে যাচ্ছে, কেউ চাঁদে যাচ্ছে, কেউ বিভিন্ন জায়গায় যাচ্ছে তো। ঠিক তেমনভাবে এই রিয়েল নাম্বারের বাইরেও কিন্তু একটা নাম্বার সিস্টেম আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইমাজিনারি নাম্বার সিস্টেম। বাট ইন দ্য ক্লাস 9 ইমাজিনারি নাম্বার সিস্টেম ডাজ নট এক্সিস্ট। অর্থাৎ ইমাজিনারি নাম্বার সিস্টেম ক্লাস 9-এ কোনো প্রয়োজনীয়তা নেই। স্যার কোথায় প্রয়োজনীয়তা আছে? ইমাজিনারি নাম্বার সিস্টেম ক্লাস 11 থেকে প্রয়োজনীয়তা আছে। তাহলে আপাতত আমরা পৃথিবী নিয়ে কাজবাজ করি, আরও বড় হলে আমরা মঙ্গলে যাব। ক্লিয়ার? চলো, কামান এভরিওয়ান, চলো তাহলে আমরা রিয়েল নাম্বারকে ভূগোলের মতো করে ভাবলে এটা একটা পৃথিবী পেলাম। ওকে, এবার এই পৃথিবীর মধ্যে আমরা বিভিন্ন দেশ বা মহাদেশগুলোকে নামকরণ করব। দেখো, আমরা নামকরণের জন্য বেশ কয়েকটা জিনিস কিন্তু এখানে ইউজ করছি, বেশ কয়েকটা এমন উদাহরণ, যে উদাহরণগুলো দিয়ে তোমরা খুব সহজে বুঝতে পারবে, খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। প্রথমে কি আছে? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের বাংলা হলো স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বারের বাংলা কি? স্বাভাবিক সংখ্যা। এই ছবিগুলো দেখো, ছবি কথা বলছে। স্যার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলো? দেখো এখানে কয়েকটা আম আছে, কয়েকটা ফুটবল আছে। তার মানে যে সংখ্যাগুলোকে গোনা যায় বা গণনার কাজে ব্যবহার করা হয়, যে সংখ্যাগুলো দিয়ে গোনা যায় বা যে সংখ্যাগুলি গণনার কাজে ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা কি বলবো? ন্যাচারাল নাম্বার। আম 1টা 2টো 3টে 4টে 5টা। কটা আম? 1 থেকে শুরু হয়ে 1 2 3 4 5। কটা ফুটবল? 1 2 3 4। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 ডট 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 চলতেই থাকছে। এই যে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে ডট 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 চলতেই থাকছে। এরা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আমরা বলবো যে সংখ্যাগুলিকে গণনার কাজে ব্যবহার করা হয় বা যে সংখ্যাগুলি দিয়ে গণনা করা হয় তাদেরকে কি বলবো? স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে নাম্বার সিস্টেমে ভুরি ভুরি নাম্বার, এদের মধ্যে কিন্তু এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ধরনের যে সংখ্যাগুলো, তাদেরকে আমরা একটা নামকরণ করতে পারলাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্বাভাবিক সংখ্যা। এবার এই অখণ্ড সংখ্যাও অ্যাকচুয়ালি গণনার কাজে ব্যবহার করা হয়, কিন্তু
তোমার ধরো এই ক্লাসরুমটাতে ভর্তি আছে, কতজন স্টুডেন্ট আছে এই ক্লাসরুমটাতে আমি গুনতে পারবো। হাউ টু ফাইন্ড আউট, কিভাবে গুনবো? 1 2 3 4 5 6 এইভাবে গুনবো। স্যার যদি এই ক্লাসরুমে কেউ না থাকে, আমার শূন্য ঘর আমার দেশ, আমার একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। তাহলে এই ক্লাসরুমে যদি কেউ না থাকে, তাহলে ক্লাসরুমে কি আছে? 0 জন। তাহলে 1 থেকে শুরু করে 1 জন থাকলে 1, 2 জন থাকলে 2, 3 জন থাকলে 3। তাহলে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো থাকছে। তার সাথে কে অ্যাড হচ্ছে? 0 অ্যাড হচ্ছে। তার সাথে কে অ্যাড হচ্ছে? তার সাথে অ্যাড হচ্ছে 0। তাহলে 1 2 3 4 5 6 সমস্ত স্বাভাবিক সংখ্যার সাথে যদি 0 অ্যাড হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাচ্ছে হোল নাম্বার, অর্থাৎ অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। স্যার এরপর আসি ইন্টিজার। স্যার ইন্টিজারটা কি? স্যার এই যে 0 1 2 3 4 5 6, আমি ধরো কোনো একটা আবহাওয়া, আজকে আবহাওয়া 33 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে। তাহলে এই যে আবহাওয়া 1 2 3 4 5 6 7 0 ডিগ্রিও হতে পারে, এরকমভাবে বাড়তে পারে। আবার নেগেটিভেও যেতে পারে, -1 -2 -3 টেম্পারেচার নেগেটিভে নেমে যেতে পারে। তাহলে এই যে অখণ্ড সংখ্যাগুলো আছে, এই অখণ্ড সংখ্যা অর্থাৎ 0 1 2 3 ডট 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 এর সাথে যদি -1 -2 অর্থাৎ নেগেটিভগুলোও যোগ হয়ে যায়, -3 ডট 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 ডট, তবে এটা হয়ে যায় ইন্টিজার। ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। ওকে, ইন্টিজারের বাংলা অর্থ পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি? এই হোল নাম্বারের সাথে মাইনাসগুলো অ্যাড হয়ে যাচ্ছে। স্যার রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারের বাংলা হচ্ছে মূলদ। স্যার পিৎজা খাবো নাকি? দেখ এই পিৎজাটাতে আমি কয়েকটা ভাগ করেছি, 1 2 বোঝা যাচ্ছে না, 1, এটাও তো বোঝা যাচ্ছে না, 1 2 3 4 5 6, 6টা ভাগ করেছি। তাহলে প্রত্যেকটা ভাগ কি হবে? 1/6। স্যার এটা কি হয়ে গেল? স্যার ভগ্নাংশ। তাহলে এই যে ইন্টিজারে যা যা আছে, অর্থাৎ 0 1 2 3 4 5 6 ডট 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 -1 -2 -3 -4 ডট ডট ডট, তার সাথে যদি তোর এই 1/6 2/3 5/4 এই ধরনের ভগ্নাংশগুলো যোগ হয়ে যায়, তখন সেটা কিন্তু মূলদ। অর্থাৎ মূলদ সংখ্যা বলতে আমরা বুঝবো যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায়। আর স্যার ইরাশনাল নাম্বার অমূলদ। এই অমূলদের উদাহরণ, স্যার অমূলদ হচ্ছে ধরুন এই যে একটি বর্গাকার কিছু একটা আছে, বর্গাকার একটা মাঠ ধরে নাও, বর্গাকার মাঠ। এই বর্গাকার মাঠের দৈর্ঘ্য 1, এই বর্গাকার মাঠের প্রস্থ 1। স্যার বলতে পারবেন এই বর্গাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এই বর্গাকার মাঠের কর্ণ কত? দৈর্ঘ্য 1 প্রস্থ 1, তাহলে কর্ণ √1² + 1², দ্যাট ইজ √2, দ্যাট ইজ √2। তাহলে কর্ণ কত পাচ্ছি? √2। ক্লিয়ার না? ক্লিয়ার না? ইয়েস স্যার ক্লিয়ার। বোঝা গেল না? গেল না? বোঝা গেল। তাহলে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা হলো যে আমরা এই ধরনের সংখ্যা যে রুটের মধ্যে থাকছে, রুট থেকে বের করা যাচ্ছে না, এরকম সংখ্যা আরো অনেকগুলো আছে, বেসিক্যালি যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। আমরা আসছি ডিটেলসে বলবো। তো তাহলে এই উদাহরণগুলো তোমরা দেখে নিতে পারলে। এইবার আমরা সরাসরি প্রত্যেকটি সংখ্যার ডেফিনেশনগুলো লিখে ফেলি। প্রথমে আসছি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। কাকে বললাম? যে সংখ্যাগুলিকে গণনার জন্য ব্যবহার করা হয়, গণনার জন্য ব্যবহার করা হয়। তাহলে গণনার জন্য ব্যবহার করা হয়। তাহলে গণনার জন্য ব্যবহার করা হয় কোন সংখ্যাগুলিকে? যে সংখ্যাগুলিকে গণনার জন্য ব্যবহার করা হয়, গণনার জন্য ব্যবহার করা হয় কোন সংখ্যাগুলিকে? 1 2 3 4 ডট 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 এই সংখ্যাগুলিকে। তাহলে এগুলোকেই কি বলবো? স্বাভাবিক সংখ্যা। স্যার মাইনাস দিয়ে গোনা যায় না? মাইনাস দিয়ে গুনিস কিছু? আম -1 -2 -3 হয়? হয় কি? হলে হবে? হয় না তো। তাহলে 1 2 3 4 5 6 ডট 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 ডট, তাহলে এটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এইবার এই স্বাভাবিক সংখ্যাকে আমরা ডিফাইন্ড করে থাকি কি দিয়ে?
ক্যাপিটাল এন, ন্যাচারাল নাম্বার মানে ক্যাপিটাল এন, তার পাশে একটা দাগ দিই। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সংকেত হচ্ছে ক্যাপিটাল এন, তার পাশে একটা দাগ। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলো, গণনার জন্য ব্যবহার করা হয়। এরপর আমরা চলে আসি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এটাকে ডিফাইন করা হয় ক্যাপিটাল ডাব্লু, তার পাশে একটা দাগ, ক্যাপিটাল ডাব্লু, তার পাশে একটা দাগ। তাহলে এটা হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। স্যার হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা কোনগুলো? প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা থাকবে, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা থাকবে, তার সাথে শুধু শূন্য যোগ হয়ে যাবে, তাহলেই সেটাকে কি বলবো বাবা? হোল নাম্বার। তাহলে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা থাকবে, অর্থাৎ 1 2 3 4 5 6 ডট 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 থাকবে, তার সাথে কে যোগ হয়ে যাবে? জিরো। তাহলে 0 1 2 3 4 5 ডট 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 ডট। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। বোঝা গেল না? গেল না? গেল স্যার। চলিয়ে জি। এরপর আমরা চলে আসি পূর্ণ সংখ্যা। দেখ, তাহলে একটা জিনিস তোরা দেখতে পেলি, স্বাভাবিক সংখ্যা রেলগাড়ি চলছে, রেলগাড়ি দামাদাম, রেলগাড়ি কিন্তু চলতেই থাকছে। স্যার 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ডট, কত দূর গিয়ে থামবে একটু বলে দিন না। আরে থামবে না, ব্রেক ফেল করে গেছে, ব্রেক ফেল করে গেছে, থামবে না ভাই। তাহলে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, এখানে ছোট্ট করে পাশে লিখে রাখ, স্বাভাবিক সংখ্যা অসীম, ইনফাইনাইট। স্বাভাবিক সংখ্যা কেমন? অসীম, ইনফাইনাইট। স্যার তাহলে এই অখণ্ড সংখ্যাটা কেমন? অখণ্ড সংখ্যাটাও কিন্তু স্যার অসীম, চলতেই থাকছে। মুসাফির হু ইয়ারো, না ঘর রহে না ঠিকানা, হামে তো বাস চলতে রহনা হে, বাস চলতে রহনা। চলো, চলতেই থাকছে। নেক্সট আমরা চলে আসবো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের সংকেত হচ্ছে ক্যাপিটাল জেড, পাশে দাগ। পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের সংকেত কি? পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের সংকেত হলো ক্যাপিটাল জেড, পাশে দাগ, ক্যাপিটাল জেড, পাশে দাগ। তাহলে এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজারটা কি? পূর্ণ সংখ্যা বা ইন্টিজারটা হলো এই যে হোল নাম্বার 0 1 2 3 4 5 6 ডট ডট ডট, এগুলো তো থাকছেই, তার সাথে কে অ্যাড হবে? -1 -2 -3 -4 ডট 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 ডট। অর্থাৎ 0 প্লাস মাইনাস 1 মানে +1 -1, প্লাস মাইনাস 2 +2 -2, প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ডট 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 চলতেই থাকছে। স্যার এটাকে একটা নাম্বার লাইন লিখে বোঝান, নাম্বার লাইন এঁকে বোঝান, হোয়াই নট? নাম্বার লাইন, স্যার এই নাম্বার লাইনে এখানে কি আছে স্যার? 0। তাহলে 0 থেকে আমি যত ডান দিকে এগিয়ে যাব, 1 2 পজিটিভ 3 4 ডট ডট ডট, আর যত বাম দিকে আসবো -1 -2 -3 -4 ডট ডট ডট। ক্লিয়ার স্যার? তাহলে এটাই হচ্ছে স্যার পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, যাকে আমরা ক্যাপিটাল জেড, পাশে একটা দাগ দিয়ে ডিফাইন করি। প্রত্যেকটা জিনিস খুব 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 ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবে তোমরা, এগুলো মাথায় রাখবে তোমরা। ইয়েস, ওকে স্যার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? পূর্ণ সংখ্যাও তো অসীমের দিকে যাচ্ছে, তাহলে এটাও অসীম বা ইনফাইনাইট। পূর্ণ সংখ্যাও কি? অসীম বা ইনফাইনাইট। বলো, প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা, প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 ডট ডট সবই অখণ্ড সংখ্যা, কিন্তু প্রতিটি অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা? না। এই কারণে না যে 1 থেকে শুরু করে এই সমস্ত অখণ্ড সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু 0 এটা অখণ্ড সংখ্যা, এটা স্বাভাবিক নয়। তাহলে প্রতিটি অখণ্ড সংখ্যাই কি স্বাভাবিক সংখ্যা যদি প্রশ্ন করে, আমি বলবো না, প্রতিটি অখণ্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা নয়। 1 থেকে শুরু করে সবগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু 0 নয়, তার জন্য প্রতিটি অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। এরপর চলে আসি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কাকে বলছি? 0 +-1 +-2 +-3 +-4 ডট 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 ডট। অর্থাৎ তোর এখানে তুই বলতে পারছিস যে প্রতিটি অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। এই দেখ 0 +1 +2 +3 +4 প্রতিটি অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, কিন্তু প্রতিটি পূর্ণ সংখ্যা
অখণ্ড সংখ্যা নয়। স্যার কেন নয়? তার কারণ এই যে মাইনাসগুলো এগুলো তো পূর্ণ সংখ্যা, কিন্তু এগুলো তো অখণ্ড সংখ্যা নয়। ভালো করে বোঝ, প্রতিটি ক্ষারক, কিন্তু প্রতিটি ক্ষারক ক্ষার নয় কেন? প্রতিটি অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু প্রতিটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয় কেন? তার কারণ নেগেটিভগুলো অখণ্ডের মধ্যে নেই। ওকে, চল এইবার আমরা এই যে পূর্ণ সংখ্যা পেলাম, এই পূর্ণ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। পূর্ণ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? পূর্ণ সংখ্যা কি কি ভাগে ভাগ করতে পারি স্যার? পূর্ণ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে এক হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর দুই হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে এক নাম্বার হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর দুই নাম্বার কি হলো? দুই নাম্বার হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, চল এইবার এই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা আমরা পেয়ে যাচ্ছি পজিটিভ ইন্টিজার। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা আমরা পেয়ে যাচ্ছি পজিটিভ ইন্টিজার। তাহলে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার কোনগুলো? 1 2 3 4 ডট 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 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। স্যার ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার কোনগুলো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। স্যার ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার কোনগুলো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার গুলো হলো -1 -2 -3 -4 ডট ডট ডট। ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার কোনগুলো স্যার? -1 -2 -3 -4 ডট 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 এগুলো কি? এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার পেলাম, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজারও আমরা পেয়ে গেলাম। স্যার इसके बाद क्या करेंगे हम? কি করবো স্যার এরপর? চলে এসো। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। স্যার এখানে একটা প্রশ্ন আমার মনে যাচ্ছে। কি স্যার? স্যার আপনি ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখলেন 1 2 3 4 5 6 ডট 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 ডট। স্যার আপনি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখলেন -1 -2 -3 -4 ডট ডট ডট। স্যার জিরো কোথায় গেল? হোয়ার ইজ জিরো স্যার? জিরোটা কোথায় গেল স্যার? শূন্য। তাহলে এখানে আমরা নোট বলে লিখব। দেখ জিরোটা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়, কিন্তু জিরোটা তো একটা ইন্টিজার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। জিরোটা একটা ইন্টিজার, কিন্তু সেটা ধনাত্মকও নয় সেটা ঋণাত্মকও নয়। তাহলে জিরো কেমন ইন্টিজার? এখানে লিখবি জিরো ইজ অ্যান ইন্টিজার। কি লিখবি? জিরো ইজ অ্যান ইন্টিজার হুইচ ইজ নাইদার পজিটিভ nor negative. Zero is an integer which is neither positive nor negative. অর্থাৎ যেটা ধনাত্মকও নয় যেটা ঋণাত্মকও নয়। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দেবে কমেন্ট সেকশনে, একটু জানিয়ে দেবে। কমেন্ট সেকশন ফাঁকা যেন না থাকে। শূন্য এমন একটি পূর্ণ সংখ্যা, বাংলায় বলছি, শূন্য এমন একটি পূর্ণ সংখ্যা যেটি ধনাত্মকও নয় অর্থাৎ পজিটিভও নয় আবার নেগেটিভও নয়। ক্লিয়ার? চল, কিন্তু শূন্য পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক নয়, এমনি জাস্ট পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? চল, না ঘাটকা না ঘাড়কা। চলো নেক্সট, রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কাকে বলে? খুব ভালো করে আমি ডেফিনেশনটা লিখছি, তোরা এই ডেফিনেশনটা লিখে রাখ।
যে সকল সংখ্যাকে পি বাই কিউ, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি আর কিউ হলো পূর্ণ সংখ্যা এবং যেখানে পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। কিউ কি? কিউ কি ইতনা প্যার তুমকো করতে हैं हम। চলো আচ্ছা, পি আর কিউ পূর্ণ সংখ্যা, এই সরি কিউটা ক্যাপিটাল কিউ লিখে দিয়েছি। क्या ना জানোগে, পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ পি উপরেরটা এবং নিচেরটা পূর্ণ আর নিচেরটা নট ইকুয়াল টু 0, নিচেরটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ নিচে শূন্য হলে আমরা জানি কোনো কিছু কোনো সংখ্যার নিচে শূন্য হলে এটা হয়ে যায় অসংজ্ঞাত। তোরা যদি না জানিস একটুখানি লিখে রাখ, এটা নিচে শূন্য হলে কি হয়ে যায়, কোনো কিছু নিচে শূন্য হলে সেটা অসংজ্ঞাত হয়ে যায়। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে কোনো কিছুর নিচে শূন্য হলে সেটা অসংজ্ঞাত। তাহলে এইবার আমরা যেটা পেলাম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি আর কিউ পূর্ণ, কিউ নট ইকুয়াল টু 0। তাহলে স্যার আমরা এক্সাম্পল যদি দিই, স্যার 2/3, হ্যাঁ হবে স্যার, -3/5, হ্যাঁ হবে স্যার। শুধু শূন্য, শূন্যকে তো লেখাই যায়, শূন্যের নিচে কিছু নেই মানে 1। দেখ পি শূন্য হতে পারে কিন্তু কিউ শূন্য নয়, তাহলে এটাও লেখা যায়। তাহলে শূন্যও কিন্তু একটি মূলদ সংখ্যা। শূন্য কি? শূন্য একটি মূলদ সংখ্যা। শূন্য পূর্ণ সংখ্যা ছিল, শূন্য মূলদ সংখ্যাও হলো, আবার শূন্য অখণ্ড সংখ্যাও হচ্ছে। আচ্ছা, তাহলে শূন্য একটি মূলদ সংখ্যা। স্যার শুধু 2, হ্যাঁ 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। স্যার শুধু 5, হ্যাঁ এর নিচে কিছু নেই মানে 1 আছে। স্যার শুধু -7, কিছু নেই মানে 1 আছে। তাহলে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা? হ্যাঁ স্যার, কিন্তু সকল মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা? না স্যার। কেন? কেননা 2/3 এটা মূলদ কিন্তু এটা পূর্ণ নয়। বাট প্রত্যেকটা পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যাগুলো আমরা লিখেছিলাম, এই প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে মূলদ আকারে লেখা যায়। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট, এরপর আমরা চলে আসব অমূলদ সংখ্যা। এরপর আমরা কোথায় চলে আসব? অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। কি বলবো? কাকে ইরেশনাল নাম্বার বলবো? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, আবার ক্যাপিটাল লিখেছি, পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। তাকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। ক্লিন অ্যান্ড ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। চলো এইবার স্যার এক্সাম্পল দিন, না হলে কি করে ক্লিয়ার হব? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আমি লিখলাম √2। স্যার রুটের মধ্যে 2 আছে, এটাকে লেখাই তো যায়, √2 নিচে কিছু নেই মানে 1। তাহলে স্যার পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, তাহলে অমূলদ কি করে হবে? হ্যাঁ পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, কিন্তু পি কি পূর্ণ সংখ্যা?
রুটের মধ্যে কোনো কিছু থাকলে যদি বের করা না যায় সেটা কি পূর্ণ সংখ্যা? বের করা গেলে পূর্ণ। ধরো √4 বের করা যাচ্ছে 2 পূর্ণ, √25 বের করা যাচ্ছে 5 পূর্ণ, √9 বের করা যাচ্ছে 3 পূর্ণ, কিন্তু √7, √2, √3, √7 এগুলো সব কি সংখ্যা? পূর্ণ। এগুলো সব কি সংখ্যা? এগুলো পূর্ণ সংখ্যা নয়। তাহলে এগুলো পূর্ণ সংখ্যা নয় মানে এগুলোকে আমরা কি সংখ্যা বলবো? অমূলদ। হ্যাঁ, এগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু যেহেতু এই উপরেরটা পিটা পূর্ণ সংখ্যা নয় তাই এগুলোকেই বলবো অমূলদ। স্যার এছাড়া আর 1.012356 ডট 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 চলছে, শেষই হচ্ছে না। স্যার কেমন সংখ্যা? অমূলদ। কেমন সংখ্যা? অমূলদ। যদি ডট 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 চলে, অর্থাৎ অসীম এবং অনাবৃত্ত যদি হয় তাহলে সেগুলোও কি হবে? অমূলদ। তোরা আবৃত্ত দশমিক আর অনাবৃত্ত দশমিক ক্লাস 8-এ ক্লাস 7-এ পড়ে এসছিস। আমি তাও আজকে তোদেরকে আবৃত্ত এবং অনাবৃত্তের গল্প শোনাবো, এবং তোদের লাগবে আবৃত্ত অনাবৃত্ত। ঠিক আছে, চল। তাহলে এটা কি হয়ে গেল? অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কেমন? স্যার √2, √5, √3, √7, 1.235 ডট 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 ডট। যদি এখানে 235 এর শেষ হয়ে যেত তাহলে কিন্তু অমূলদ হতো না, মূলদ হতো। ডট ডট চলতে থাকছে বলে অমূলদ। স্যার এছাড়া স্যার √8 হবে। √8, হ্যাঁ √8কে 8কে কি লিখতে পারিস? 2 গুণ 2 গুণ 2। তো 3টে 2 এর মধ্যে থেকে দুটো 2 থেকে একটা 2 বাইরে আসছে, 2√2। স্যার এটাও কিন্তু অমূলদই হচ্ছে, কেননা একটা রুট ভিতরে থেকে গেছে। স্যার যদি √9 হয় তাহলে কি অমূলদ? না, তার কারণ √9 বাইরে বেরিয়ে আসছে, 3 হয়ে যাচ্ছে। এটা কিন্তু অমূলদ নয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে কমেন্ট করে জানাবে তোমরা বুঝেছো না বোঝোনি। বোঝে না সে বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। চলো তাহলে এইবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ নোট এক এক করে লিখে ফেলব। একদম শুরু থেকে যদি আসি, প্রতিটি স্বাভাবিক সংখ্যা, প্রতিটি অখণ্ড সংখ্যাই, প্রতিটি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা, কিন্তু অপোজিটটা নয়। প্রতিটি অখণ্ড সংখ্যা কি? প্রতিটি অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা। ওকে স্যার? স্যার এরপর দুইটা কি হবে স্যার? দুইটা জাস্ট আমরা ঘুরিয়ে দিলে প্রতিটি, এরপরে প্রতিটি অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু প্রতিটি পূর্ণ সংখ্যা সেম ভাবে ডট 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 অখণ্ড সংখ্যা নয়। প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা? -1, -2 এগুলো অখণ্ড সংখ্যা না। সেম ভাবে প্রতিটি কি? পূর্ণের পর মূলদ, প্রতিটি মূলদ সংখ্যাই পূর্ণ সংখ্যা। সরি, প্রতিটি পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। প্রতিটি যে পূর্ণ সংখ্যা তারা সবাই কি হলো? প্রতিটি পূর্ণ সংখ্যা মূলদ, কিন্তু প্রতিটি মূলদ পূর্ণ সংখ্যা নয়। তার কারণ 2/3 একটা মূলদ, সেটা পূর্ণ সংখ্যা নয়। এভাবে হচ্ছে। আর অমূলদটা পুরোপুরি আলাদা হয়ে গেল। মানে আমরা বেসিক্যালি এই যে একটি বৃত্ত যদি আঁকি, দেখ ভূগোলের সাথে যদি কল্পনা করি, এই হলো আমার গ্রাম, এই গ্রামটা স্বাভাবিক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার n। কি আছে এর মধ্যে? 1 2 3 4 ডট ডট ডট। স্যার এর সাথে শুধু 0 অ্যাড হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল? পুরো হোল নাম্বার। মানে এটাও আছে আবার এটাও আছে, হোল নাম্বার হয়ে গেল। স্যার এর সাথে না -1 -2 -3 -4 ডট 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 অ্যাড হয়ে গেল। স্যার তাহলে পুরোটা কি হয়ে গেল? স্যার তাহলে পুরোটা হয়ে গেল ইন্টিজার। এই পুরোটা কি হয়ে গেল? পুরোটা হয়ে গেল ইন্টিজার। মানে এটা মিলি। স্যার এরপর আমরা যদি বলি মূলদ, স্যার 1/2, 2/3,
7/8 এগুলো অ্যাড হয়ে গেল p/q। তাহলে স্যার কি হয়ে গেল? পুরোটা মূলদ সংখ্যা হয়ে গেল। মূলদ সংখ্যাকে এটা বলা হয়নি, মূলদ সংখ্যাকে কিউ দিয়ে ডিফাইন করা হয়। কি দিয়ে? মূলদ সংখ্যাকে কিউ, ক্যাপিটাল কিউ পাশে থাক, কিউ দিয়ে ডিফাইন করা হয়। হ্যাঁ স্যার, তাহলে এইগুলো তো আছে p/q আকারে, এগুলো তো আছে, তার সাথে এগুলো 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 সব, এই সব মিলিয়ে মূলদ। আর স্যার শুধু আলাদা কে পড়ে থাকছে? শুধু আলাদা হয়ে যাচ্ছে অমূলদ। √2, √3, √7, 1.0012 ডট 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 ডট, এইটা হয়ে যাচ্ছে পুরোটা অমূলদ, ইরেশনাল নাম্বার। আর বাকি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল আর জিরো মিলে হোল, ন্যাচারাল জিরো এবং এগুলো মিলে ইন্টিজার, অর্থাৎ এই টোটালটা ইন্টিজার। স্যার এই ইন্টিজার এবং এগুলো মিলে হয়ে গেল স্যার এই পুরোটা মূলদ। এই পুরোটা মূলদ, এই পুরোটা, এই পুরো পোর্শনটা হচ্ছে মূলদ, পুরো পোর্শনটা মূলদ, আর এটা জাস্ট অমূলদ। বোঝা গেল? ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে আমরা একটা সংখ্যামালাকে বা বাস্তব সংখ্যামালাকে কত রকমভাবে ভাগ করতে পারি, কার মধ্যে কি ঢুকছে, কিভাবে পুরো ভাগগুলো হচ্ছে, এই সবটা আমরা বুঝে নিতে পারলাম আশা করি। একদম শুরু করেছিলাম কোথা থেকে? ন্যাচারাল নাম্বার হয়েছে, হোল নাম্বার হয়েছে, ইন্টিজার হয়েছে, রেশনাল নাম্বার বা মূলদ হয়েছে, ইরেশনাল নাম্বার হয়েছে। প্রত্যেকটা জিনিস আমরা বুঝে গেছি এবং সংজ্ঞা উদাহরণ, সংজ্ঞা উদাহরণ, সংজ্ঞা উদাহরণ, এভাবে আমরা বুঝেছি। চল, এইভাবেই কিন্তু নোট ডাউন করবে, ঠিক আছে? তো এটা হলো প্রতিটি স্বাভাবিক সংখ্যাই মূলদ, এই প্রতিটি স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা, কিন্তু সকল অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা নয়। প্রতিটি অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। প্রতিটি পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। আর অমূলদ তো পুরোপুরি একটা আলাদা জোন, একটা আলাদা পুরো জোন, ঠিক আছে? চল, ক্লিয়ার? ওকে স্যার, লহটুকে স্যার। এইবার আমরা মূলদের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক এই দু ধরনের পাই। যে মূলদ সংখ্যার মধ্যে তোর যদি -2/3, -7/3, -5 মানে কিছু নেই, মানে 5/1, এগুলো কি? এগুলো ঋণাত্মক। আর স্যার ধনাত্মক কোনগুলো? 2/3, 7/8, 0/2। 0/2, জিরোটা আবার ধনাত্মক নয় ঋণাত্মক নয়, এটা লেখা যাবে না। 5/9, এগুলো কি? ধনাত্মক। এগুলো ধনাত্মক, এগুলো ঋণাত্মক। ক্লিয়ার? ক্লিয়ার। চল, এরপর আমরা একটা জিনিস এখানে জাস্ট ছোট্ট করে হেডিং করে নেব, সমতুল্য মূলদ সংখ্যা। সমতুল্য মূলদ কাকে বলবো? সমতুল্য মূলদ। ধর 2/3, এইটা ইকুয়াল টু লিখতে পারি 4/9? পারি না, কোনো মতেই পারি না। স্যার 1/2 কে লিখতে পারি 2/4? হ্যাঁ স্যার পারি। আমি যদি উপর নিচে 2 দিয়ে কাটি 1/2 আসছে। স্যার এটাকে লিখতে পারি 4/8, আমি যদি উপর নিচে 4 দিয়ে কাটি 1/2 আসছে। স্যার এটাকে লিখতে পারি 8/12, আমি যদি উপর নিচে কত দিয়ে কাটবো? 4 দিয়ে, আসছে না, হাফ আনতে হবে তো, 8/16, 8 দিয়ে কাট, কত আসছে? হাফ। তাহলে এই ধরনের যে মূলদ, এদেরকে কি বলবো? সমতুল্য। সমতুল্য মানে কাটাকুটি করলে সেম আসবে, কাটাকুটির পর সেম আসবে, তাহলে এটাকে বলবো সমতুল্য। এবার আসি পরস্পর মৌলিক সংখ্যা। পি আর কিউ, এই যে p/q, এরা পরস্পর মৌলিক কখন? যখন পি আর কিউ কাটাকুটি যাবে না, মানে পি আর কিউর মধ্যে কোনো কমন উৎপাদক নেই, সাধারণ উৎপাদক নেই, পি আর কিউ কাটাকুটি যাচ্ছে না। এই যেমন 2/4 কাটাকুটি যাচ্ছে 2 দিয়ে, তাহলে এটা কিন্তু পরস্পর মৌলিক নয়। 4/8 যাচ্ছে 4 দিয়ে, পরস্পর মৌলিক নয়। 8/16 যাচ্ছে 8 দিয়ে, পরস্পর মৌলিক নয়। স্যার 1/2 যাচ্ছে না, পরস্পর মৌলিক। ক্লিয়ার না ক্লিয়ার নয় একবার বুঝে নাও। তাহলে স্যার এখানে কি পেয়ে যাচ্ছি আমরা? পরস্পর মৌলিক মানে হলো যে এই p/q, যেখানে p ও q এর মধ্যে কোনো
কোনো পি ও কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। পি ও কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। ওকে স্যার, চল, পি আর কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, তাকে আমরা কি বলবো? এটাই বলবো পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, তাহলে ধরো 2/3 কাটাকুটি যাচ্ছে স্যার, 7/9 কাটাকুটি যাচ্ছে, কোনো কিছু দিয়ে কাটাকুটি যাচ্ছে এক ছাড়া না স্যার। 8/10 হ্যাঁ যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে, এটা হচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? পরস্পর মৌলিক বোঝা গেল না? গেল না? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চল, একটি মূলদ সংখ্যার মধ্যবর্তী, একটি না এটা দুটি হবে, দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী এক বা একাধিক মূলদ সংখ্যা নির্ণয়। দুটো মূলদ সংখ্যার মাঝখানে একটা মূলদ সংখ্যা, ধরো 2/3 7/8, এই দুটি মূলদ সংখ্যার মাঝখানে একটা মূলদ সংখ্যা বললে আমি কি করতাম? এই দুটি মূলদ সংখ্যার মাঝখানে একটি মূলদ সংখ্যা বললে আমরা 2/3 প্লাস 7/8/2 করে দিলেই হয়ে গেল, একটা যে কোনো একটা। ধরো 4 আর 5 এর মধ্যে মূলক সংখ্যা, তাহলে কি হবে? 4 + 5/2। তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে একটি মূলদ সংখ্যা বললে, একটি মূলদ বললে, এক্স ও ওয়াই এর মধ্যে একটি মূলদ বললে কি হবে? এক্স প্লাস ওয়াই বাই, একটি মূলদ সংখ্যা, একটি, এক্স আর ওয়াই এর মধ্যে একটি মূলদ, তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই বাই 2। ওকে, এক্স প্লাস ওয়াই বাই 2 করে দিলেই হবে। যে কোনো দুটো মূলদ সংখ্যা দিয়ে তার মাঝখানে একটা চাইলে এটা করব, অনেকগুলি চাইলে কি করব? যদি মূলদ সংখ্যাগুলো ধর 2/3 5/3, তাহলে আমার দুটো যদি বের করতে বলে তাহলে এখানে তো আমি পাবো 3/3 একটা পাবো, 4/3 একটা পাবো, এইভাবে বের করতে পারবো। কিন্তু আমার যদি ডিনোমিনেটর বা হর সমান না হয়, হর সমান না হয়, তাহলে কি করব? সেক্ষেত্রে কি করব? ধর আমার দেওয়া আছে 1/3 7/3, এদের মধ্যে বা 7/3 বা 7/8 हमको क्या चाहिए? এদের মধ্যে ধর 4টি মূলদ চেয়েছে, 4টি। তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এদের মধ্যে বড় কে দেখতে হবে, বড় কে দেখতে হবে। 1/3 আর 7/8 এর মধ্যে বড় কে বলতো? 1/3 লসাগু করলে কত হচ্ছে? 1, এই ভাগ করলে 0.3, 3 তিরিকে 9, আবার 1 0 3 তিরিকে 9, এইভাবে যাচ্ছে 0.33, তাহলে 0.33 ডট 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 ডট। আর 7/8টা কত? 7/8 7 আসলে 0.70, 6 48, 27 56, 8 9 63, সরি 8 9 72, 8 8 64, 6 0, তারপর কত হচ্ছে? 5 আসছে 56, 6 48, 27 56, কি হলো রে ভাই, নামটা ভুলে গেছি। 27 56, এইভাবে চলছে 0.87। তাহলে 0.87 বড় না 0.33 বড়? অবশ্যই এটা বড়। তাহলে এটা বড়, এটা ছোট। তাহলে আমাকে প্রথমে দেখে নিতে হচ্ছে কে বড় কে ছোট। প্রথমে কি দেখে নিতে হচ্ছে? কে বড় কে ছোট। তারপর আমি 4টে মূলদ সংখ্যা বের করা। এই সূত্রটা কিন্তু ম্যাজিক্যাল ফর্মুলা, ভালো করে মাথায় রাখো। এই ফর্মুলাটা মাথায় রাখলেই অঙ্ক তোমার ইজিলি হয়ে যাবে। তাহলে এখানে ছোট কে 1/3, তাহলে লেট যে ছোট তাকে এক্স ধরবো, যে বড় তাকে ওয়াই ধরবো। এখানে এখন এখানে আমরা ডি ইকুয়াল টু পাবো, ডি ইকুয়াল টু কত পাবো? ডি ইকুয়াল টু পাবো ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস এন, ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস এন। ওয়াই মাইনাস এক্স মানে কি স্যার? ওয়াইটা বড়, তাহলে 7/8 মাইনাস এক্স মানে কত? 1/3 বাই 1 প্লাস এন, এন মানে কত স্যার?
এন মানে কটা মূলদ সংখ্যা চেয়েছে? 4টি, তাহলে এন মানে স্যার 4। কটা মূলদ সংখ্যা চেয়েছে? 4টি, তাহলে এন মানে 4। তাহলে স্যার কত হয়ে যাচ্ছে? আমরা কত পেয়ে যাচ্ছি? 3 আসছে 24, তাহলে 8 3 3 7 21 মাইনাস 8 বাই 5, তাহলে কত পেয়ে যাচ্ছি? 21 থেকে 8 বাদ দিচ্ছি, তাহলে 21 থেকে 8 বাদ দিলে আমার হয়ে যাচ্ছে 13 বাই 24 বাই 5, তাহলে 13 বাই 24 ইন্টু 1 বাই 5, তাহলে কি হচ্ছে? 13 বাই 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 12, 120, 13 বাই 120। এইবার আমার তাহলে 13 বাই 120 যেটা আমরা পেলাম, 5 24-এ 120 পেলাম। এইবার আমরা যেটা পেলাম সেটা আমরা কি করব? 4টি সংখ্যা হলো 1/3 ও 7/8 এর মধ্যে 4টি সংখ্যা হল। প্রথমটা x প্লাস ডি, তাহলে x কত? 1/3 প্লাস ডি কত? 13 বাই 120। তারপরটা x প্লাস 2d, তারপরটা x প্লাস 3d, তারপরটা x প্লাস 4d। ইয়েস অর নো? ইয়েস স্যার। x প্লাস ডি, x প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d। স্যার তাহলে এই একটা x ও y দুটি সংখ্যা, y বড় x ছোট। আমরা প্রথমে কি করছি? ডি বের করছি। ডি মানে কত? y মাইনাস এক্স বাই 1 প্লাস এন, এটা ডি। স্যার তারপর কি করছি? যতগুলো সংখ্যা বলবে এক্স প্লাস ডি, দুটো বললে এক্স প্লাস ডি এক্স প্লাস 2d, তিনটে বললে এক্স প্লাস 3d, চারটে বললে এক্স প্লাস 4d এক্স প্লাস, পাঁচটা বললে এক্স প্লাস 5d। এভাবে করব। পারবে না? পারবে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দুটো মূলদ সংখ্যার মধ্যে যতগুলি খুশি মূলদ, একটা বললে তো মূলদ সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, আর যদি একাধিক বলে তাহলে এইটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? ওকে স্যার, চলো বোঝা গেল আশা করি। চলো নেক্সট। প্রত্যেকটি এক্সারসাইজের অঙ্ক আজকে আমরা করাতে চলেছি। এক্সারসাইজের প্রতিটি অঙ্ক আজকে করিয়ে দেবো। চলো কামান গাইজ, কোষে দেখি 1.1, আমরা 1.1, 1.2 এবং 1.3 তিনটে কোষে দেখি কিন্তু আজকে করাবো। অর্থাৎ ক্লাস 9-এর বাস্তব সংখ্যার প্রথম চ্যাপ্টারের সব কিছু আজকে করিয়ে দেবো ক্লাসে। একটু লেন্দি হবে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা পড়িয়ে দেবো, খুব ভালো করে তোমরা দেখবে। ঠিক আছে? চলো প্রত্যেকটা অঙ্ক করাবো। আচ্ছা, মূলদ সংখ্যা কাকে বলে? লিখে দিয়েছি, 4টি মূলদ সংখ্যা লেখো। অলরেডি ডান। হ্যাঁ, অলরেডি ডান আমরা লিখে দিয়েছি, অলরেডি ডান। 0 কি একটি মূলদ সংখ্যা? উত্তর হলো আমি পড়িয়ে দিয়েছি, উত্তর হলো হ্যাঁ। তার কারণ 0কে লেখা যায়, 0কে লেখা যায় 0/1। 0 একটি মূলদ সংখ্যা, এটার উত্তর হলো হ্যাঁ, 0কে লেখা যায় 0/1। চলো 3, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। ভাই এই একটা সংখ্যা রেখা, ভাই এই হচ্ছে 0। এবার এই সংখ্যা রেখায় তুমি হয়ে যাবে হিরো। 1 2 3 4 5 6 এভাবে চলছে। তাহলে এই সংখ্যা রেখায় কোথায় কি স্থাপন হবে? 7 কোথায় স্থাপন হবে? -4 কোথায় স্থাপন হবে? 3/5 কোথায় স্থাপন হবে? 9/2 কোথায় স্থাপন হবে? লিখতে পারবে। 9/2, 9/2 মানে কত বাবা? 9/2 মানে 4.5, তাহলে 4.5 কোথায় স্থাপন হবে? 4 আর 5-এর মধ্যে, 4 আর 5-এর মধ্যে 4.5। ঠিক আছে? চল, নিচের প্রতিটি মূলদ সংখ্যা দুটির মধ্যে, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা রেখে এবং সংখ্যা রেখায় বসে। তাহলে দুটো মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা বের করো তো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 4 আর 5-এর মধ্যে একটা, তাহলে 4/5, এই 4 + 5/2 9/2 মানে 4.5। বসিয়ে দাও। কোথায় বসাবে? 4 আর 5-এর মধ্যে 4.5। ওকে, এরকম ভাবে প্রত্যেকটা বের করতে পারবে। ক্যাজ, আশা করছি পারবে। নেক্সট, 4 ও 5-এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা, তাহলে x4 y5 তিনটে চেয়েছে, তাহলে d কত হবে?
ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস 3, তাহলে কত হয়ে যাচ্ছে 1/4, তাহলে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d। সংখ্যা রেখায় বসানো, তো সংখ্যা রেখা তো এই 0 1 2 3 4, এদিকে -1 -2 -3 -4। পূর্ণ সংখ্যা হলে এরকম রেখার উপরেই বসবে, আর দশমিক আসলে মাঝখানে মাঝখানে বসবে, এই তো। তাহলে এক্স প্লাস ডি কত, এক্স কত 4, তাহলে 4 প্লাস ডি কত 1/4, তারপরটা কত 4 প্লাস 2 ইন্টু 1/4 মানে 1/2, তারপরটা কত 4 প্লাস 3/4। স্যার কত হয়ে যাচ্ছে 4 4 16 একে 17/4। স্যার এটা কত হয়ে যাচ্ছে 4 2 8 একে 9/2। স্যার এটা কত হয়ে যাচ্ছে 4 4 16 আর 3 17 8 19/4। ওকে স্যার, কমপ্লিট। নেক্সট, 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। 1 আর 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা, তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 1, আর এখানে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2, 6টা মূলদ সংখ্যা লিখতে বলেছে এবং সংখ্যা রেখায় বসাতে বলেছে। কটি মূলদ সংখ্যা, 6টি। তাহলে আমরা এখান থেকে d ইকুয়াল টু কত পাবো, y মাইনাস এক্স বাই 1 প্লাস n, n মানে 6, তাহলে কত পেয়ে যাচ্ছি 1/7, 1/7। তাহলে 6টা মূলদ সংখ্যা কি কি হবে, x প্লাস ডি, x প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d, x প্লাস 5d, x প্লাস 6d। তাহলে d পেয়ে গেছি, x দেওয়া আছে, মানগুলো বসিয়ে দেবো। কি, আর সংখ্যা রেখায় বসানোটা তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ভাই, সংখ্যা রেখায় বসানোটা তো একদম সহজ জিনিস। চলো, 1/4 আর 1/5 আর 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, তাহলে এক্স কে আর ওয়াই কে, ওয়াই বড় এক্স ছোট, নিচে যত ছোট হবে সে তত বড়, হর যত ছোট হয় সে তত বড়, হর যত বড় হয় সে তত ছোট। তাহলে এক্স 1/5, ওয়াই 1/4। স্যার 3টে মূলদ সংখ্যা n3, স্যার ডি কত, ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস, স্যার কত পেয়ে যাচ্ছি 4 5 20, 5 বিয়োগ 4/4। স্যার কত পেয়ে যাচ্ছি 1/20 ইন্টু 1/4, স্যার কত পাচ্ছি 1/80। স্যার তাহলে কি হচ্ছে 1/5 প্লাস 1/80। স্যার তারপরটা 1/5 প্লাস 2 ইন্টু 1/80, তারপর 1/5 প্লাস 3 ইন্টু 1/80। ক্লিয়ার, বোঝা গেল না? চলো নেক্সট, বক্তব্যটি সঠিক হলে টি আর মিথ্যা হলে 5 এফ। সঠিক হলে কি বসাবো, টি বসাবো, আর মিথ্যা হলে এফ। দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই। দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করলে কি পাচ্ছিস, ধর 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5, পূর্ণ সংখ্যাই হচ্ছে। যদি আমি 3 মাইনাস 5, 3 আর -5 যোগ করি, তাহলে 3 আর -5 যোগ করা মানে 3 - 5ই তো হচ্ছে -2, পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে যোগ করলেও পূর্ণ সংখ্যা, সেমভাবে বিয়োগ করলেও পূর্ণ সংখ্যা, এবং সেমভাবে দুটি পূর্ণ সংখ্যাকে গুণ করলেও পূর্ণ সংখ্যা। একমাত্র দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে। ধর দুটি পূর্ণ সংখ্যা 10 আর 5 ভাগ করলে 10/5 মানে 2, এটা পূর্ণ সংখ্যা হচ্ছে। কিন্তু যদি উল্টোটা করতাম 5/10, তাহলে কত হতো 1/2, এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না। তাহলে দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা হতে পারে নাও পারে, কিন্তু যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবেই। তাহলে এটা সত্য, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই, এটা কি, দুটো পূর্ণ সংখ্যা ভাগ করলে পূর্ণ সংখ্যা সবসময় হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিন্তু সর্বদাই তো হচ্ছে না। তাহলে এখানে লেখা আছে সর্বদাই, তাহলে আমাকে ভালো করে পড়তে হবে কোশ্চেনটা, সর্বদাই পূর্ণ সংখ্যা কিন্তু পাচ্ছি না। চল নেক্সট, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি। দুটো মূলদ সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি। চলো, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো আমরা লিখে ফেলব। দুটি মূলদ সংখ্যা, ধরো 1/2 3/4, যোগ করলে কি পাবো, মূলদই পাবো।
বিয়োগ করলে মূলদই পাবো। স্যার গুণ মূলদ, স্যার ভাগ মূলদই পাবো। স্যার ভাজক তো শূন্য নয়, চাপ নেই, অসংজ্ঞাত হবে না, তাহলে মূলদই পাবো। তাহলে এখানে উত্তর কি হবে? মূলদ সংখ্যাই। একবার দেখে নিস কত দাগ, 1.1 এর 9 দাগ, তাই তো? মূলদই দেওয়া হবে, মূলদই দেওয়া থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, মূলদ সংখ্যাই আছে। নেক্সট আমরা 1.2 তে চলে যাব। 1.2 তে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে বাস্তব সংখ্যা রেখা। এই বাস্তব সংখ্যা রেখাটা, প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই সংখ্যা রেখায় একটি নির্দিষ্ট বিন্দু পাবো, এটাকেই বাস্তব সংখ্যা রেখা বলা হয়। এই যে বাস্তব সংখ্যা রেখা দেখতে কেমন হয়, এই হচ্ছে সংখ্যা রেখা। স্যার এখানে কে থাকছে? 0। স্যার যত ডান দিকে যাব, 1 2 3 4 5 6 7 8 এভাবে চলছে। স্যার যত বাম দিকে আসবো, -1 -2 -3 -4 -5 -6 এভাবে ডট 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 চলছে। এটা এদিক, এটা ডান দিক, এটা বাম দিক। ওকে স্যার, এইবার আমরা এই 0 থেকে শুরু করছি। 0 থেকে যত ডান দিকে যাচ্ছি তত পজিটিভ পাচ্ছি, 0 থেকে যত বাম দিকে আসছি তত নেগেটিভ পাচ্ছি। এবার বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা প্রতিটি বাস্তব সংখ্যার জন্য কি সংখ্যা রেখায় একটি বিন্দু পাবো, এটা আমাদের প্রশ্ন। এবং এর উত্তর ক্যান্টর এবং ডিটকাইন্ট দুজন গণিতজ্ঞ তারা বেসিক্যালি বলে দিয়েছে। যে দুজন গণিতজ্ঞ ক্যান্টর এবং ডিটকাইন্ট তারা কি বলেছে, স্বতঃসিদ্ধ মানে এই বক্তব্যটি সঠিক যে যে কোনো বাস্তব সংখ্যার জন্য আমি যে বাস্তব সংখ্যা রেখাটি এনেছি এখানে একটা বিন্দু পাবো। কি করে বের করব? স্যার আমি স্বাভাবিক সংখ্যা বসিয়ে দিতে পারবো, নর্মালি অখণ্ড শুধু 0 বসিয়ে দিতে পারবো, পূর্ণ মাইনাসগুলো আছে বসিয়ে দিতে পারবো, মূলদ, স্যার মূলদ মানে ভগ্নাংশ, ভগ্নাংশ আমি ভাগ করলে পয়েন্টে পাবো সেটাও বসিয়ে দিতে পারবো, যে 2.3 তাহলে 2 আর 3 এর মাঝখানে বসিয়ে দিতে পারবো। কিন্তু স্যার অমূলদ হলে বাস্তব সংখ্যা রেখাতে কি করে বসাবো? এটাই এই 1.2 চ্যাপ্টারের মেন কনসেপ্ট, যে কোনো কিছু যদি অমূলদ হয় তাহলে তাকে আমি সংখ্যা রেখায় কি করে বসাবো? √2। এখন √2টা কোথায় বসবে? ধরো আমি যদি বলি 5/3, তাহলে 5/3 লসাগু এই ভাগ করলে 3 × 3 2, তাহলে পয়েন্ট নিচ্ছি 3 ছক 18, পয়েন্ট নিলে 20, 3 ছক 18, তাহলে আবার 20 ছক 18 আবার 20, এইভাবে চলছে স্যার। তাহলে 1.6666 ডট, তার মানে 1.6, তার মাথায় 15। স্যার এই 1.666666 ডট 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 এটা 1 আর 2 এর মাঝখানে, এই 1.5 এর পরে, 1.5 এটা হলে এর পরে এরকম একটা জায়গায় আছে, বসাতে পারলাম স্যার। মূলদ তো বসাতে পারলাম, অমূলদ কোথায় বসাবো? যদি √2 আমার সংখ্যা রেখায় বসাতে বলে তাহলে আমি কিভাবে বসাবো? এই চ্যাপ্টারটাতে মেইনলি এটাই আমরা শিখব, যে অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করে। যে কোনো মূলদ সংখ্যাকে বা যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা, যে কোনো অখণ্ড সংখ্যা সবাইকে স্থাপন করতে পারবো, কিন্তু অমূলদকে কিভাবে স্থাপন করে সেটাই আমরা দেখব। চলো দেখো, এই ক্ষেত্রে অমূলদ সংখ্যা স্থাপনের ক্ষেত্রে আমাদের একটা বিখ্যাত ফর্মুলা পিথাগোরাস, এই পিথাগোরাসের ফর্মুলাটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। স্যার কি করে? এই দেখো, আমি √2 এটাকে নিয়েই যদি করি, তাহলে √2কে তুমি লিখতে পারো √1 + 1। এনি আপত্তি হ্যাজ? নো। স্যার √1 + 1 কে লিখতে পারি 1² + 1²। এনি আপত্তি হ্যাজ? নো, কোনো আপত্তি নেই। স্যার 1² + 1², 1² মানে 1, 1² মানে 1, তাহলে 1 1 2ই হচ্ছে, কেন আপত্তি থাকবে?
স্যার আমরা একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে লম্ব স্কয়ার, পিথাগোরাস কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস বলেছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস বলেছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এবং প্রমাণ করে দেখিয়েছে এটা সত্যি। তার কারণ অতিভুজের উপর একটি বর্গক্ষেত্র নিলে তার যে ক্ষেত্রফল লম্বের উপরে যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফলের বর্গ এবং এর ক্ষেত্রফলের বর্গের সমান। তাহলে এখান থেকে আমরা অতিভুজ ইকুয়াল টু কি লিখতে পারি, রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে স্যার এই যে রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার পেলাম, একটা লম্ব আর এই একটা ভূমি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানেই তো স্যার অতিভুজ। স্যার তার মানেই তো অতিভুজ। তাহলে স্যার এখানে অতিভুজটা √2। তাহলে স্যার এখানে অতিভুজটা কত, √2, লম্ব 1 ভূমি 1। স্যার কি করে স্থাপন করব স্যার, এটা তো আপনি করলেন, কিন্তু স্থাপন কিভাবে করব, স্থাপনা করে দেখান স্যার প্লিজ। 0 1 2, একটু বড় বড় ঘর নিচ্ছি, 3 4। ওকে স্যার, আমি √2কে সংখ্যা রেখায় স্থাপন করতে চলেছি, এদিকে -1 -2 এভাবে চলছে। আমি √2 এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে চলেছি। √2কে আমি লিখতে পারছি রুট ওভার অফ 1 প্লাস 1, দ্যাট ইজ রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। দেখ তো বাবা, লম্ব 1 ভূমি 1, আমি মূল বিন্দু থেকে শুরু করে এক ঘর গেলাম, এটাকে ভূমি নিলাম। তাহলে এখানে লম্ব আঁকছি, এই হচ্ছে লম্ব, তাহলে এটাও 1 সেমি, এটাও 1 সেমি। তাহলে এই যে 1 আর 1 লম্ব আর ভূমি হলে এর অতিভুজটা কত হবে, তাকিয়ে দেখ, অতিভুজটা √2 হবে না, অতিভুজটা √2 হবে না। স্যার এবার পেন্সিল কম্পাস ধরবো, এই মাপটাকে নেব, এই যে মাপ, এই পুরো মাপটা, এই মাপটা নিয়ে স্যার পেন্সিল কম্পাস ধরে এই মাপটা নিয়ে এখান থেকে একটা চাপ কাটবো। কি কাটবো স্যার, এখান থেকে একটা চাপ কাটবো। এই যে মাপটা নিলাম, এখানে কম্পাসটা বসালি, এই পেন্সিল নিয়ে এখান থেকে একটা চাপ কেটে নিবি, এই চাপটা এই নামছে, চাপ কাটলাম। স্যার এই যে চাপটা কাটার পর এই যে বিন্দুটা পেলাম, এখান থেকে এই দূরত্বটা √2 সংখ্যা রেখার উপরে বসাতে পারলাম। ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার, এই দূরত্বটা √2, এই দূরত্বটা কি করলাম, 1 1 লম্ব ভূমি, অতিভুজ এটা, অতিভুজের এই সেম চাপ নিয়ে মেরে দিলাম। পেন্সিল কম্পাসটা এখানে বসানো, পেন্সিলটা এখান থেকে ছেদ করলো, যে বিন্দুতে ছেদ করলো এই দূরত্বটা, অর্থাৎ ও এ, এই ও এ দূরত্বটা হয়ে যাচ্ছে √2। সংখ্যা রেখায় বসাতে পারলাম। স্যার √2 তো বসাতে পারলেন স্যার, ধরুন √5 সবই বসাতে পারি, √5। স্যার √5 কে লিখতে পারেন রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। হ্যাঁ কি হলো, √5 রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার কেন স্যার, এই তো 2 এর স্কয়ার মানে 4 আর 1 স্কয়ার মানে 1, স্যার 4 আর 1 5। স্যার তাহলে ভূমি কত, 2, স্যার লম্ব কত, 1, তাহলে ভূমি 2 মানে স্যার এখান থেকে এই পর্যন্ত, তাহলে স্যার এখান থেকে এই পর্যন্ত গেলাম, তারপর এখান থেকে এক ঘর। স্যার তাহলে কোনটা অতিভুজ, স্যার অতিভুজ কোনটা হয়ে গেল স্যার, এই অতিভুজ। তাহলে স্যার এই অতিভুজের সমান চাপ নিয়ে কোথায় কাটবেন, এখানে কাটবেন। স্যার এই দূরত্বটা কত পেলেন স্যার, ওবি। স্যার ওবিটা কত স্যার, √5। ওবিটা কত স্যার, √5। স্যার আপনি তো এরকম নিচ্ছেন বলে হচ্ছে, যেটাকে বর্গ করে লেখা যায়। স্যার আপনি √3 নিয়ে দেখান দেখি, স্যার আপনি √3 নিয়ে দেখান দেখি, √3 নিয়ে দেখানো তো পারবেন না আপনি। কে বলেছে পারবো না, কে বলেছে পারবো না, কিছুতেই হারবো না, জিতবো। তুমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুঞ্জয়, জিতবো। চলো √3 কে আমরা কি লিখতে পারি, √3 কে আমরা লিখতে পারি রুট ওভার অফ 3 কে লিখতে পারি 2 প্লাস 1। স্যার বুঝতে পারছি না, এবার 2 কি করে বর্গ করব স্যার, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করলে সব হয়। 2 কে বর্গ করে লেখা যায় √2 তার হোল স্কয়ার। স্যার 2 কে আমি কি লিখছি, √2 তার হোল স্কয়ার।
তাহলে √2 স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে স্যার? 2 প্লাস 1 স্কোয়ার। जिंदगी एक सफर है सुहाना यह कल क्या हो किसने जाना। তাহলে এখানে ভূমি √2 লম্ব 1 বা লম্ব এই ভূমি 1 লম্ব √2 সেটাও করতে পারো, যা খুশি। আমি ভূমিটাকে √2 নিচ্ছি, লম্বটাকে 1 নিচ্ছি। তাহলে ভূমি √2 কোথায় রে বাবা? এই যে √2, এই দৈর্ঘ্যটা কত? √2। তাহলে এর উপরে আমাকে লম্ব টানতে হবে, এর উপরে একটা লম্ব টানলাম, 90 ডিগ্রি টানলাম, এবং এটা 1 সেমি। স্যার তারপর কি করব? জুড়ে দেব, জোড়াজুড়িই তো কাজ স্যার। তারপর পেন্সিল কম্পাস সেখানে বসাবো, এই পর্যন্ত মাপ নেব স্যার, এই পর্যন্ত মাপ নিয়ে क्या करेगा স্যার? ঢিকা এই ওসি, ওসি কত? √3। স্যার আর কোনোভাবে করা যাবে না? আরে তোর এখানে অলরেডি √2 মানটা বেরিয়ে আছে, এর উপরেও এক টেনে করে দিতে পারিস। এই তো √2 তো এই ও এর দূরত্বটা, তাহলে √2 আর এর উপরে যদি তুই 1 সেমি লম্ব টানিস, জুড়ে দিয়ে করে দিতে পারিস, সেটাও করতে পারিস। ক্লিয়ার না ক্লিয়ার নয়? প্রত্যেকে দেখো বুঝেছো কিনা যে একটা অমূলদ সংখ্যাকে কিভাবে আমরা সংখ্যা রেখায় স্থাপন করছি। চল কোষে দেখি 1.2, এটুকুই আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্ট ছিল। আমরা ঝাট করে এই 1.2টা করে ফেলবো। চলো তারপর 1.3ও খুব বেসিক কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্ট। এই দুটো চ্যাপ্টারে কিছুই নেই, প্রথম চ্যাপ্টারটা যা হোক একটু ছিল। আচ্ছা, প্রথম কোশ্চেন, নিচের বক্তব্যের মধ্যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা? দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটো মূলদ সংখ্যা 1/2 3/4 সমষ্টি করলে কি হবে? মূলদই হবে। তাহলে দুটি মূলদ সংখ্যার সমষ্টি মূলদ সংখ্যাই হবে। ইয়েস, দিস ইজ ট্রু। ওকে, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যাই হবে। অমূলদ সংখ্যার সমষ্টি √2 প্লাস √3 অমূলদই হচ্ছে। তাহলে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই অমূলদই হবে, এটাও কিন্তু ট্রুই হচ্ছে নাকি? অমূলদ সংখ্যার সমষ্টি মূলদ হতে পারে, এরকম কোনো ব্যাপার আছে? অমূলদ সংখ্যার সমষ্টি মূলদ হতে পারে। দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ, এটা সত্য, কিন্তু দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ, এটা তো সত্য হওয়াই উচিত, কিন্তু কনফিউশন আছে, অ্যান্সারে দিয়েছে মিথ্যা। দুটি অমূলদ সংখ্যা, তাদের সমষ্টি সবসময়ের জন্য অমূলদই হবে। দুটি মূলদ সংখ্যার গুণফল মূলদ, সত্যি। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ, না, এটা মিথ্যা। এটা মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। ধর √2 × √3 কত হচ্ছে? √6 অমূলদ হচ্ছে, কিন্তু √2 × √2 করলে কত হতো? 2 হতো, শুধু মূলদ হতো। তাহলে মূলদও হতে পারে, অমূলদ হতে পারে, এটা মিথ্যা। তারপরটা, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, এ নিয়ে কোনো ডাউট আছে? প্রত্যেকটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা। প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, ঘোড়ার ডিম। প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ কেন হতে যাবে রে ভাই? মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। এইটা নিয়ে আমার ডাউট আছে। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটা বলছে ফলস, এটা ফলস বলছে বই। অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদিত হবে, ফলস কেন? এটা তো ট্রু হওয়া উচিত। দুটো অমূলদ সংখ্যা, তাদের সমষ্টি বলে, এটা আমার মনে হচ্ছে এটা ট্রু হবে। এটা নিয়ে কনফিউশন আছে, এটা এ ফর ট্রু। এইটা নিয়ে একটু কনফিউশন আছে, তোরা কমেন্ট সেকশনে লিখে জানাস এটা কি হবে। একটা উদাহরণ দিয়ে ভেবে দেখ, আমি হয়তো ভুল ভাবতেও পারি, তোরা একটা উদাহরণ দিয়ে ভেবে দেখ, বা যদি কি হয় আমাকে জানা কমেন্ট। অমূলদ সংখ্যা বলতে কি বুঝি? চারটে অমূলদ সংখ্যা লেখো। ঘোড়ার ডিম বুঝি, এইটাই লিখে দেখ, ঘোড়ার
ডিম বুঝি। অমূলদ সংখ্যা লেখানো আছে ছাগল, এটা আবার লিখিস না কেউ। অমূলদ সংখ্যা কাকে বলে লেখানো আছে, অলরেডি ডান, তাই না? লেখানো আছে তো 4টি অমূলদ সংখ্যার নাম। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনগুলি মূলদ কোনগুলি অমূলদ খুঁজতে বলেছে। √9 একেরটা, √9 = 3 মূলদ। দুয়েরটা √2 to 5, √2 to 5 মানে কত, 15 মূলদ। তিনেরটা √7 বের করা যাচ্ছে না, অমূলদ। √50, 50 কে 25 × 2 5 √2, তাহলে এটাও অমূলদ কেননা রুট আছে। √100 বেরিয়ে আসলে 10 মূলদ। ও স্যার পারবো এরপর? হ্যাঁ সব পারবো এরপর, বাকিগুলো HW। চলো, সংখ্যা রেখায় √5 স্থাপন হয়ে গেছে, অলরেডি ডান। √3 স্থাপন অলরেডি ডান, বাকিগুলো তোমরা বাড়ির কাজ নাও। এটা অলরেডি ডান, এটা অলরেডি ডান, AD ফর অলরেডি ডান, আর বাকিগুলো বাড়ির কাজ নাও। √5 তো অলরেডি হয়ে গেছে √6 থেকে। দুটি অমূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ। দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা মূলদই পাই, শুধু ভাগের ক্ষেত্রে মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যাই করিস না কেন মূলদই পাস। কিন্তু দুটি অমূলদ সংখ্যার যোগ এবং বিয়োগ করলে আমরা কি পাবো, অমূলদ পাবো। যোগ আর বিয়োগ করলে দুটো অমূলদ সংখ্যার অমূলদই পাবো। গুণ করলে মূলদও পেতে পারি, অমূলদও পেতে পারি, আর ভাগ করলেও তাই, মূলদও পেতে পারি, অমূলদও পেতে পারি। স্যার মূলদ কি করে পাচ্ছি ভাগ করলে? ধর √2/√2 ভাগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে মূলদ, তার কারণ 1/1 মূলদ। বুঝতে পারছিস? চল, কিন্তু দুটি অমূলদ সংখ্যা যোগ এবং বিয়োগ করলে আমার মনে হয় অমূলদই পাওয়া যায়। দুটি অমূলদ সংখ্যার যোগ এবং বিয়োগ করলে অমূলদই পাওয়া যায়, এটাই আমার মনে হয়। অমূলদই হবে। নেক্সট চলে এসো, এই কটা সূত্র। প্রথমত হচ্ছে যে যোগের বিনিময়। যোগের বিনিময় কি? বিনিময় মানে আগেকার যুগে তোদের মনে আছে যে গরুর বদলে চাল, চালের বদলে গরু, বা ছাগলের বদলে হাতি, হাতি ছাগলের বদলে হাতি না, ছাগলের বদলে চাল, চালের বদলে ছাগল, এইরকম ভাবে বিনিময় প্রথা হতো যখন টাকা আবিষ্কার হয়নি। আমি ছাগল চাষ করি, আরেকজন ধান চাষ করে, সে ধান দিল, আমি তাকে ছাগল দিলাম, এইভাবেই তো আদান প্রদান হতো। তাহলে বিনিময় মানে হলো A+B যার জায়গায় শুধু B+A, এটা হচ্ছে বিনিময় বা কমিউটেটিভ, এটাকে বলা হয় কমিউটেটিভ, কমিউনিস্ট নয় কিন্তু, কমিউটেটিভ। ঠিক আছে, এইটা যেটা যে তিনটে সংখ্যা A+B ব্র্যাকেটের মধ্যে +C = A+B+C, এটাকে বলা হয় সংযোগ। কি বলা হয়? সংযোগ, বা এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ। এটা কমিউটেটিভ, এটা অ্যাসোসিয়েটিভ। A গুণ B বাইরে গুণ C = A গুণ B গুণ C, এটাকে বলা হয় সংযোগ গুণের ক্ষেত্রে। বিনিময়, গুণের ক্ষেত্রে বিনিময় কি? A গুণ B = B গুণ A। A × B+C ইকুয়াল টু কি হবে? A B এর সাথেও গুণ হবে, আবার A C এর সাথেও গুণ হবে। A × B+C হলে A B এর সাথেও গুণ প্লাস A C এর সাথেও গুণ, AB + AC। A+B × C হলে AC + BC, এটাকে বলা হয় বিচ্ছেদ। কি বলা হয়? বিচ্ছেদ নিয়ম, ডিস্ট্রিবিউটিভ। A+0 যোগের ক্ষেত্রে যদি 0 যোগ করি তাহলে এটা এই থাকে, তাহলে এটাকে 0কে কি বলা হয়? একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, গুণের ক্ষেত্রে A এর সাথে কত গুণ করলে A হয়? 1 গুণ করলে, তাহলে A × 1 = A বা 1 × A = A, এটা একসম উপাদান, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট। ওকে স্যার, A প্লাস মাইনাস A প্লাস অফ মাইনাস A ইকুয়াল টু কত? 0। -A + A = 0, এটাকে কি বলা হয়? এর যোগের সাপেক্ষে এর বিপরীত উপাদান, অর্থাৎ ইনভার্স এলিমেন্ট। A × 1/A = 1, 1/A × A = 1, এটাকে কি বলবো? 1/A কে গুণের সাপেক্ষে A এর বিপরীত। মানে আমি যোগের সাপেক্ষে একসম উপাদান কি বলছি? যে যোগ করে দেখছি যে যেটা হচ্ছে তোর যোগ করার পরও সেটাই হচ্ছে, আমার সাথে 0 যোগ করলে আমিই হব। ঠিক তেমনভাবে গুণের ক্ষেত্রে আমার সাথে 1 গুণ করলে আমিই হব।
তাহলে যোগ আর গুণের ক্ষেত্রে আইডেন্টিটি পেলাম। এবার আমরা পড়ছি বিপরীত বা ইনভার্স। ইনভার্স মানে হচ্ছে যে যোগ করলে আমার সাথে এমন একটা কিছু যোগ করো যাতে আমি জিরো হয়ে যাই। তাহলে আমার সাথে আমার সেম জিনিসটা ঋণাত্মক যোগ করতে হবে, তবেই তো জিরো হবো। তাহলে এর সাথে মাইনাসে যোগ করলে তবেই জিরো হচ্ছে। সেমভাবে তুই গুণের ক্ষেত্রে যদি বলিস, গুণের ক্ষেত্রে একসম উপাদান কত? 1। তাহলে a ইন্টু 1/a কত হচ্ছে? a কেটে গেলে 1। ওকে, চলো, যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে গেল। দুটি অমূলক সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ, এটাই তো এখানে লেখা ছিল। আবার কেন লিখেছে? ভুল করে লিখেছে, উড়িয়ে দাও। এইবার সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা কাদের কাদেরকে ভাগ করলে সসীম দশমিক সংখ্যা পাবো? কোন মূলদ সংখ্যাকে ভাগ করলে সসীম দশমিক সংখ্যা পাবো? এটা আমরা ভাগ না করেও বলতে পারবো। আজকে তোদেরকে একটা ম্যাজিক শেখাই, দেখ। ম্যাজিকটা হলো ভাগ না করেও কি করে আমরা বলতে পারি কোনটা সসীম, কোনটা অসীম, কোনটা আবৃত্ত, কোনটা অনাবৃত্ত। ভাগ না করেও কিভাবে বলতে পারি। কত মিনিট এটা? 1 ঘন্টা 14 মিনিট। ওকে, এই ভাগ না করে যে বিষয়টা, এটা তোরা দেখ ভালো করে। 2/5 কি সংখ্যা পাবো? 3/2 কি সংখ্যা পাবো? সসীম না অসীম? দেখা যাক। 2/5 দেখ 2 দশমিক 0 4 5 20। স্যার কেটে গেল। স্যার সসীম 0.4 সসীম। স্যার 2/5 কি পেলাম? 2/5 পেলাম স্যার সসীম পেলাম। স্যার 3/2 3 2 কে 2 1 দশমিক 0 4 দুগুণে 8 2 দশমিকের জন্য আবার একটা 0 4। ও 0 নেওয়ার দরকার নেই, হয়ে গেছে তো। 2 2 কে 2। স্যার 1.41 সসীম। স্যার দেখুন স্যার 3/7 3 যদি হয় স্যার তাহলে কি হচ্ছে? দশমিক নিতে হবে 0। স্যার 4 7 28। স্যার কত হচ্ছে? 2। স্যার আবার দশমিকের জন্য 0। স্যার 7 দুগুণে 14। স্যার 6। স্যার আবার কি করব? আবার স্যার দশমিকের জন্য 0 নেব। স্যার 27 56। স্যার আবার কত এলো? 4। স্যার 4 এলো মানে দশমিকের জন্য 0। স্যার 5 7 35। স্যার আবার কি এলো? 5। স্যার 5 এলো মানে দশমিকের জন্য 0। স্যার 7 7 49। স্যার কত এলো? 1। স্যার 1 এলো মানে দশমিকের জন্য 0। স্যার কত নেব? 7 কে 7। স্যার কত আসছে? স্যার আসছে হচ্ছে 10 থেকে 7 বাদ দিলে 3। তাহলে স্যার দশমিকের জন্য 0। তাহলে স্যার কত নেব? 4 7 28। স্যার আবার কত আসছে? 2 দশমিকের জন্য 0। স্যার কত নেব? স্যার 7 দুগুণে 14। স্যার আবার কত আসছে? 6। দেখ তো রিপিট হচ্ছে কিনা, একটুখানি ভালো করে দেখ রিপিট হচ্ছে কিনা। 4 2 8 5 7 1 এই পর্যন্ত যাওয়ার পর 4 2 8 5 7 1 এই পর্যন্ত যাওয়ার পর দেখ আবার 4 2 8 5 7 1 এইরকম ভাবেই আসছে। দেখ জিনিসটা রিপিট হচ্ছে। তার মানে এটা হচ্ছে 0.42587 এই পর্যন্ত যাওয়ার পর আবার এইটা ঘুরে আসছে। এর মাথায় যদি পৌনঃপৌনিক বসিয়ে দিস তাহলেই হয়ে গেল। এই পৌনঃপৌনিকের মানে কি? আবৃত্ত দশমিক। স্যার তাহলে এটা কি পেলাম? আবৃত্ত দশমিক। স্যার এগুলো কি পেলাম? সসীম দশমিক। অর্থাৎ সসীম হলো, হয়ে গেল, মিলে গেছে। কিন্তু এটা কি পেলাম? আবৃত্ত, মানে কন্টিনিউ চলতে থাকছে। স্যার এবার আপনি যে বললেন ভাগ না করেও আমরা বুঝতে পারবো, কি করে বুঝতে পারবো কোনটা সসীম আর কোনটা আবৃত্ত? তুড়ি মেরে বুঝতে পারবো। যে কোনো মূলদ সংখ্যা 2/7 3/9 7/8 যে কোনো মূলদ সংখ্যা তোকে দিয়ে দিক, তুই ভাগ না করেই বলে দিতে পারবি সেটা সসীম না সেটা আবৃত্ত। কি করে বলতে পারবি? আমি দেখব যে এই যে হর, ডিনোমিনেটর অর্থাৎ হরে কি আছে। হরে যদি শুধুমাত্র 2 ও 5 থাকে বা 2 আর 5-এর গুণিতক থাকে তাহলে সেটা সসীম। ভালো করে শোন, হরে এখানে নোট বলে যেটা নোট উপরে লেখা ছিল আমি নিচে লিখে দিচ্ছি, ভালো করে শোন। হরে হরে 2 ও 5-এর গুণিতক
থাকলে সসীম দশমিক সংখ্যা পাবো। আমার কথা বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না তো? সসীম দশমিক সংখ্যা পাবো। স্যার দেখুন তো স্যার, আমি এর নিচে কত ছিল, হরে 5 ছিল, সসীম পেয়েছি। স্যার এর নিচে কত ছিল, 2 ছিল, সসীম পেয়েছি। তুই দেখ এই যে 3/9, 3/9 মানে অ্যাকচুয়ালি 1/3, নিচে কত আছে, 3 আছে, ভাগ করে দেখ সসীম পাবি না পাবি না? স্যার পাবো না। কেন স্যার? কেননা হরে 3 আছে, হরে 2 আর 5 থাকতে হবে। তুই বলবি স্যার দেখান দেখি 1/3 সসীম হচ্ছে না, 1/3 সসীম হচ্ছে না, এটা দেখান দেখি। 1.0, 3 তিরিকে 9, 1, তাহলে আবার 0, 3 তিরিকে 9, 1, আবার 0, 3 তিরিকে 9, মেলা মেলা। কবি বলেছেন যিনি মেলাবেন তিনি মেলাবেন, মেলা। সবকিছু মেলে না রে ভাই। কবিরা সবসময় সত্যদ্রষ্টা হয় না, কবিরা সবসময় সত্যি কথা বলে না, তাই তো? চলো আমরা এখান থেকে দেখতে পেলাম যে 0.33333 ডট 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 চলছে, অর্থাৎ এটা কি হয়ে গেল 0.3, মাথায় পৌনঃপৌনিক দিলে 3 যেহেতু বারবার রিপিটেড হচ্ছে মাথায় পৌনঃপৌনিক, তাহলে এটা কি হয়ে গেল, আবৃত্ত। এটা কি সসীম হলো? সসীম কিন্তু আবৃত্ত, সসীম কিন্তু আবৃত্ত। তাহলে আমরা কি পেলাম? আমরা দেখতে পেলাম যে এটা আবৃত্ত হলো, সসীম নয়। এই সসীম এবং আবৃত্ত। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? সরি, সসীম আবৃত্ত নয়, ওটা অসীম আবৃত্ত, কেননা অসীমের দিকেই তো চলছে, কিন্তু আবৃত্ত, কিন্তু আবৃত্ত। তাহলে অসীম এবং আবৃত্ত। তাহলে সসীম দশমিক সংখ্যা কোনগুলো? সসীম দশমিক সংখ্যা কোনগুলো? ভালো করে বোঝ, যে সমস্ত মূলদ সংখ্যা নিচে নিচে অর্থাৎ হরে 2 আর 5 ছাড়া কিছু নেই তারা সসীম। ভালো করে বোঝ, এই যে 8 আছে, 8 মানে কি 2 গুণ 2 গুণ 2, দেখ এটাকে করলে সসীম পাবি, এটা পেয়েছিস সসীম, এটা পেয়েছিস সসীম। তাহলে যে সমস্ত মূলদ সংখ্যার নিচে মানে হরে 2 আর 5 ছাড়া কিছু নেই তারা সসীম। আর যাদের হরে 2 আর 5 ছাড়া অন্য কিছু আছে তারা কি অসীম কিন্তু আবৃত্ত। অসীম কিন্তু আবৃত্ত মানে অসীম চলবে কন্টিনিউ, কিন্তু এটাকে আমি আবৃত্ত আকারে লিখতে পারবো। ওকে, তাহলে আমরা মূলদ সংখ্যা মূলত 2 ধরনের পেলাম। মূলদ সংখ্যার ভাগ করলে, মূলদ সংখ্যা ভাগ করলে আমরা কি পাচ্ছি? মূলদ সংখ্যা ভাগ করলে 2 ধরনের মূলদ সংখ্যা পাচ্ছি। একটা হচ্ছে সসীম, আর একটা হচ্ছে অসীম কিন্তু আবৃত্ত। অসীম ও আবৃত্ত। তাহলে একটা হচ্ছে সসীম, আর একটা হচ্ছে অসীম আর আবৃত্ত। তাহলে অমূলদ সংখ্যাকে যদি তুই ভাগ করিস, অমূলদ সংখ্যার ভাগ হলে, এটা মাথায় রাখবি, খুব ভালো করে এটা নোট করে রাখবি, অমূলদ সংখ্যার ভাগ করলে আমরা পাবো অসীম ও অনাবৃত্ত। অমূলদ সংখ্যার ভাগ করলে আমরা কি পাবো? অসীম ও অনাবৃত্ত। তাহলে আমরা মূলদ সংখ্যাকে ভাগ করলে কি পাবো? সসীম এবং আবৃত্ত। একটা তো সসীম পাবো, একটা অসীম এবং আবৃত্ত পাবো, এরকম 2 ধরনের পাবো। আর অমূলদ সংখ্যাকে ভাগ করলে অসীম এবং অনাবৃত্ত, অর্থাৎ মিলবে না। ধর √2 তুই যদি ভাগ করিস বা √3 ভাগ করিস, এদেরকে তুই কি পাবি? 1.001222 এরম চলবে, মানে কোনো কিছুই আবৃত্ত আকারে লেখা যাবে না, কন্টিনিউ চলবে। তাহলে অসীম এবং অনাবৃত্ত অর্থাৎ আবৃত্তকারে লেখা যাচ্ছে না। এই যেমন এটা অসীম ছিল, অসীম ছিল কিন্তু আবৃত্ত। এই যেমন এর পরে তুই একটা করেছিস অসীম ছিল কিন্তু দেখ 3333 ডট 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 চলছে, তাই জন্য 3 উপরে মাথায় পৌনঃপৌনিক দিয়ে আবৃত্ত। কিন্তু কিন্তু তোর অমূলদ সংখ্যাকে ভাগ করলে কি হবে? অসীম অনাবৃত্ত অর্থাৎ আবৃত্ত নয়। আচ্ছা, সসীম কোনগুলোর ক্ষেত্রে? কোনগুলোর ক্ষেত্রে সসীম? এখানে ম্যাজিক ট্রিক্সটা কি? আমি দেখব ডিনোমিনেটর অর্থাৎ হরে 2 ও 5 থাকলে। আমি চোখ বন্ধ করে লিখে দেবো হরে 2 আর 5 থাকলে সেটা সসীম। স্যার অসীম আবৃত্ত কোনগুলো? 2 ও 5 ছাড়া বাকি সবার জন্য, 2 ও 5 ছাড়া বাকি সবার জন্য, হয়ে গেল। এই তো এইভাবে নোট আকারে তুই যদি লিখে রাখিস একদম ছাক্কা। চলো দেখ 1.3 এক্সারসাইজে গিয়ে আমরা কিরকম ভাবে
আগুন ধরিয়ে দিতে পারি। আচ্ছা, আবৃত্ত দশমিক সংখ্যা, এটা তো আর বলার দরকার নেই, আমরা অলরেডি করে ফেলেছি, এই পয়েন্টটা আমরা করে নিয়েছি, তাহলে এটার আর দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। আমরা অমূলদ সংখ্যার দশমিকে বিস্তার, সেটাও আমরা বললাম যে অমূলদ সংখ্যার দশমিকে বিস্তার কি হবে, অসীম ও অনাবৃত্ত। এবার এখানে একটা নোট আকারে তোরা লিখে রাখি, সেটা মাঝে মাঝেই প্রশ্ন দেয়, সেটা হচ্ছে ই এবং পাই এরা কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু এদের দশমিকে বিস্তার সম্ভব নয়। সবাইকে দশমিকে বিস্তার করা যায়, যে রুট ওভার অফ যা থাকবে সবাইকে দশমিকে বিস্তার করা যায়, কিন্তু ই আর পাইকে দশমিকে বিস্তার করা যায় না। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই দুটো এমন অমূলদ সংখ্যা যাকে দশমিকে বিস্তার করা যায় না। অনেকে মনে করে স্যার পাই এর মান তো 22/7, তাহলে তো স্যার পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, এটা তো স্যার আমরা তাহলে মূলদ বলতে পারি। ভাই এত সহজ নয়, এত সহজ নয়। শ্রীনিবাস রামানুজন বলে একজন গণিতজ্ঞ ছিল ভারতবর্ষের, 33 বছর বয়সে উনি মারা গেছেন। ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ গণিতজ্ঞ বলা হয়। ওনার জন্মদিনকে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে হিসাবে সেলিব্রেট করা হয়। উনি সারা জীবন পাই নিয়ে গবেষণা করেছেন, পাই এর মান খুঁজে পাইনি। বুঝতে পেরেছিস? পাই এর মান উনি জাস্ট একটা অ্যাপ্রক্স ভ্যালু দিতে পেরেছেন, কিন্তু একদম ফিক্সড ভ্যালু দিতে পারেননি। তাই তুমি যদি মনে করো পাই এর মান 22/7, তাহলে তুমি কিন্তু ভুল মনে করলে। বুঝলে? চল চলে এসো। ওকে, আমরা এইবার এখানে চলে আসি। ভাগ না করে, আমি এতক্ষণ বলছিলাম যেটা, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম আমাকে বলতে বলেছে। এ ভাই আসি, ডিনোমিনেটর হর 2 দিয়ে দিলে 40, 2 দিয়ে দিলে কত 20, 2 দিয়ে দিলে 10, 2 দিয়ে দিলে 5। এ ভাই ডিনোমিনেটরে কি আছে? শুধু 2 আর 5 আছে না? ভাগ না করেই আমি বলে দিতে পারবো, যেহেতু ডিনোমিনেটরে 2 আর 5 আছে, তাহলে ভাগ না করে আমি বলে দিতে পারবো এটা সসীম, এটা সসীম। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ক্লিয়ার স্যার। 24, স্যার ডিনোমিনেটর 24, 3 দিয়ে দিলে 8, স্যার হয়ে গেছে গল্প, আর কিছু দেখার দরকার নেই। 2 আর 5 ছাড়া 3 চলে এসছে, স্যার এটা আবৃত্ত। স্যার এটা কি? আবৃত্ত। ওটা সসীম, এটা আবৃত্ত। স্যার 17/12, 3 2 2, স্যার 3 চলে এসছে, এটাও আবৃত্ত। 125, 125কে আমি লিখতে পারি 5 × 5 × 5, তার কারণ 5 25 125, তাহলে এখানে শুধু 5 আছে, তাহলে স্যার এটা সসীম, স্যার এটা সসীম। স্যার 35, 5 7 35, স্যার 5 ছাড়াও কি আছে? 7 আছে, তাহলে স্যার এটা কি? আবৃত্ত। ও স্যার এত সহজ, মুখে মুখে হয়ে যাবে ভাই, ভাগ করার দরকারই নেই, কোনটা সসীম কোনটা আবৃত্ত মুখে মুখে করে দিতে পারি, জল ভাত হয়ে যাবে। চল, শুধু জিস্টটা বোঝ ভাই। প্রত্যেকটি সংখ্যার দশমিকে বিস্তার করি, এবং কি ধরনের দশমিক সংখ্যা, এটা তুমি এটা করতে বলেছে, এটা তুমি করো। 1/11 একটা দেখিয়ে দিচ্ছি, পয়েন্ট নাও 10, তাও হচ্ছে না, তাহলে পয়েন্টের পর 0 নাও 100, 9 11 99, 9 11 99, আবার কত এলো 1, তাহলে আবার পয়েন্টের জন্য একটা শূন্য হবে না, আবার 0, আবার 100, এইভাবে চলতে থাকো। এ 0.090909 এইভাবে চলতে থাকবে। তো 090909 চলতে থাকার থেকে আমার 0.09 দুটোর মাথায় পৌনমৌনিক, শেষ। ওকে, আবৃত্ত। তাহলে দশমিকে বিস্তার করতে পারবে তুমি? হ্যাঁ স্যার পারবো। চলো বাকিগুলো হোমওয়ার্ক, আশা করি পারবে। নেক্সট, নিচের প্রত্যেকটি সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করি। আবৃত্ত দশমিক সংখ্যাকে মূলদ সংখ্যা আকারে আনা ক্লাস 7 এবং 8-এ তোরা শিখেছিস। 0.3, 0.3 মানে কত? আমরা যদি 0.3 মানে থাকতো, যদি 0.3 থাকতো, তাহলে কত হতো? 3/10। কেন? এক ঘর আগে দশমিক, তাই জন্য 10। তাই তো করি আমরা দশমিক তুলতে গেলে। কিন্তু এখানে মাথায় পৌনপৌনিক আছে, 3-এর মাথায় কি আছে? পৌনপৌনিক। তাহলে 3-এর মাথায় পৌনপৌনিক থাকলে কি হয়ে যাবে? এই 10টা 1 কমে যাবে, 10টা 1 কমে গিয়ে কি হয়ে যাবে? 9 হয়ে যাবে। তাহলে কত পেয়ে গেলাম? 3/9। 3/9 মানে কত হলো? 1/3। 3/9 মানে কত হলো? 1/3। স্যার 1.3 কি হবে? 1.3 3-এর মাথায় পৌনমৌনিক, স্যার তাহলে কত হবে? 13 - 1/9, 13 - 1/9 মানে 12/9, স্যার 12/9 মানে কত হচ্ছে? 4/3। দেখো তো 4/3 অ্যান্সার আছে কিনা।
ইয়েস স্যার, 4/3 অ্যান্সার আছে স্যার। 0.54, 0.54 শুধু 4 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে স্যার কি করব, 54 বাই একটার মাথায় পৌনঃপুনিক, তাহলে এর জন্য 9 আর আরেকটার জন্য 10, 9 ইন্টু 10। এবার মাথায় পৌনঃপুনিক নেই কার, 0 আর 5-এর, তাহলে বিয়োগ 0.5, তাহলে কত হয়ে যাচ্ছে, 54 থেকে 5 বাদ দিলে 49/90। এইভাবে আমরা পৌনঃপুনিক দিয়ে পৌনঃপুনিক তোলা শিখেছি তো ক্লাস 7-8-এ। হ্যাঁ, পারবি বাকিগুলো? তাহলে বাকি সমস্তগুলো কি দিয়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাকিগুলো হোমওয়ার্ক থাকলো স্যার। তারপর 4টি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম আর অনাবৃত্ত। অসীম আর অনাবৃত্ত দশমিকের বিস্তার 2.34, 0, 1, 2, 5, 6, 7 ... হয়ে গেল। এরকম এরকম যে কোনো সংখ্যা তুই লিখতে পারিস, মন গড়া সংখ্যা লেখ, অসীম অনাবৃত্ত ... দিয়ে দিবি, ঠিক আছে। 5/7 আর 9/7 মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখ। তা 3টি ভিন্ন অমূলদ সংখ্যা 5/7 আর 9/7 মধ্যে লিখতে গেলে তোকে কি করতে হবে, প্রথমে 5/7 মানে কত বের করে নিতে হবে, 5/7 মানে কত বের করে নিতে হবে, এবং 9/7 মানে কত বের করে নিতে হবে। তার মাঝখানে 3টে লিখ, তার মাঝখানে 3টে যেটা লিখবি দিয়ে দিবি। এক্সাম্পলে দেখবি এরকম অঙ্ক করা আছে, এটাও করবি 6-এরটা। পারবি আশা করি, এতদূর পর্যন্ত যারা গেলি পারবি। নিচের সংখ্যাগুলির মধ্যে কনসেপ্ট বুঝলে অঙ্ক পারা যাবে, এটাই হচ্ছে বিষয়। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ কোনটি অমূলদ। এ ভাই কোনটা মূলদ, √625 বেরিয়ে আসলে 25, তাহলে এটা মূলদ। স্যার এটা বেরোচ্ছে না, অমূলদ। স্যার এটা 5757 ... তার মানে 6.57 পৌনঃপুনিক আকারে লেখা যাচ্ছে, তাহলে স্যার এটা মূলদ। আবৃত্ত আকারে লেখা গেলে তো মূলদ। স্যার এটা 1.101001 না, লেখা যাচ্ছে না, অমূলদ। সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি, তো কর 5.762, 5-এর পরে 762, মানে 5-এর পরে তোর ধর 5 আর 6, এর মাঝখানে 5.5, 5.6, 5.7 এরকম একটা জায়গা। সংখ্যা রেখা স্থাপন দেয় না, সংখ্যা রেখা স্থাপন দেয় না, করতে হবে না। এটার মধ্যে দুটো মূলদ সংখ্যা, তা 2 3 2 3 এরকম ভাবে চলছে, তার মানে 2 3 এর পরে আর কি, এরপরে মূলদ সংখ্যা তুই কি লিখতে পারিস, 0.25 লিখতে পারিস, আর একটা কি লিখতে পারিস 0.23 আর 21। আচ্ছা 21 আর 23 এর মধ্যে, তাহলে 21 আর 23 এর মধ্যে তুই তাহলে 24 লিখতে পারিস, 0.24 একটা লিখতে পারিস, 24 এটা একটা মূলদ। আর একটা লিখতে পারিস 0.22, এটা 23 আছে, এটা 21 আছে, তাহলে আমি 0.22 আর 0.24 লিখে দেবো। এটাকে এবার 24/100, 22/100। এত এত এবং এত এর মধ্যে দুটি মূলদ সংখ্যা, এই সেম কেস 0.21, 0.22 এর মধ্যে, তাহলে 0.211 এই ধরনের কিছু একটা দিয়ে দিলে হবে, এগুলো আসে না। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য, ঘোড়ার ডিম লিখবো এখন, সত্য মিথ্যা লিখতে বলেছে। একটি গুণ করতে 2 টাকা, একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে দেখি। 3x², 3 এবং কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটির মান বের করা যায়। 3x², তাহলে 3x² প্লাস 2x প্লাস 1, তাহলে একটি গুণ করতে গেলে কত টাকা লাগবে, একটি গুণ করতে গেলে তোর লাগবে হচ্ছে 2 টাকা, আর একটা যোগ করতে গেলে 1 টাকা, তাহলে 3 × x এর জায়গায় 5 বসালে 5² প্লাস 2 × 5 প্লাস 1, তাহলে কি করতে হচ্ছে 5² মানে 5 গুণ 5 25, তাহলে একবার গুণ হলো, তাহলে একবার গুণ হলে 2 টাকা লাগছে, আবার 25-এর সাথে 3 75, 3 × 75, তাহলে এখানে দুবার গুণ হয়েছে 4 টাকা লাগছে, প্লাস এখানে একবার গুণ হয়েছে, তাহলে একবার গুণ হলে কত টাকা লাগছে 2 টাকা, আর প্লাস 1 থাকছে, তাহলে 4 আর 2 6 টাকা হলো, তাহলে 75 প্লাস 10 প্লাস 1, এবার দুবার যোগ করতে হচ্ছে 75-এর সাথে 10, তাহলে 75-এর সাথে 10 একবার যোগ করার জন্য 1 টাকা, আবার তারপরে যোগ করার জন্য আরেক টাকা, তাহলে 6 আর 2 8 টাকা। দেখ 8 টাকায় প্রথমটা হয়ে যাচ্ছে, দেখ 8 টাকায় হয়ে যাচ্ছে। 1.3 কত দাগ, 13 দাগ। এই ধরনের প্রবলেম তোদের করতে হয় না, দিয়েছে আর কি করা যায়।
দেয়নি, উত্তর দেয়নি। 1.3 13 থেকে উত্তর দেয়নি। 8 টাকা লাগছে, ঠিক আছে। এখানে কটা গুণ করতে হচ্ছে, কটা করতে হচ্ছে, দেখছি 3টে গুণ 2টো যোগ করতে, তাই মোট 8 টাকা লাগছে। আচ্ছা, বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করি। ও বাবা, মানে 8 টাকা এমনি নর্মালি লাগছে, আর যদি বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করি মানে এই এখান থেকে এক্স কমন নিই, তাহলে কত করে থাকছে, এক্স প্লাস 2 প্লাস 1। তাহলে এবার 3 ইন্টু 5, 5 প্লাস 2 প্লাস 1। তাহলে এখানে একটা যোগ করতে হচ্ছে, তাহলে একটা যোগ করতে হলে 1 টাকা। তাহলে 3 ইন্টু 5 ইন্টু 7 প্লাস 1, তাহলে 1 টাকা প্লাস, এবার কটা গুণ করতে হচ্ছে, 2টো। তাহলে 2টো গুণ করার জন্য হচ্ছে 4 টাকা, আর প্লাস আর 1 টাকা, তাহলে 6 টাকা। ও 6 টাকায় হয়ে যাচ্ছে, 8 টাকার জায়গায় 6 টাকায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা তা দিয়েছে। √5 এর দশমিকে বিস্তার। √5 কি, অমূলদ। তাহলে অসীম আর অনাবৃত্ত দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ না সর্বদা অমূলদ না, মূলদ কিংবা অমূলদ। পাই এবং 22/7, পাই এবং 22/7 কি, পাই অমূলদ, 22/7 মূলদ। 22/7 মূলদ, কিন্তু পাই অমূলদ। এবার তুই যদি বলিস পাই এর মানই তো 22/7, না, পাই এর ফিক্সড মান 22/7 কি, 22/7। ও 22/7, হ্যাঁ, পাই এর ফিক্সড মান তো 22/7 নয় বাবা, তাই না। 14 দাগের 3-এরটা, হ্যাঁ। দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মূলদ সংখ্যা, অসংখ্য মূলদ সংখ্যা। দুটি অমূলদ সংখ্যার মধ্যে, অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। দুটো অমূলদ সংখ্যার মধ্যেও কি আছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে। শূন্য সংখ্যাটি, শূন্য সংখ্যাটি পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ নয়, অখণ্ড কিন্তু পূর্ণ নয়, না এটা নয়, মূলদ কিন্তু বাস্তব নয়। এই অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ নয়, এটা ঠিক আছে, অপশন ডি, 0 অমূলদ নয়। আর কি, এগুলো উদাহরণ দিতে বলেছে, উদাহরণ দিয়ে করবি বাড়িতে, ঠিক আছে। এর মধ্যে একটি মূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা, ওই আগের মতো করে বের করবি, শেষ। মোটামুটি 1.3 পর্যন্ত যতগুলো কনসেপ্ট আমি জোর দিয়েছি, কনসেপ্ট ভালো করে তোদেরকে করিয়ে দিলাম। প্রত্যেকটা অঙ্ক, 2-4টে অঙ্ক যেগুলো ছেড়েছি তোরা নিজেরাই করতে পারবি। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোরা কমেন্টে জানাস, ঠিক আছে। কমেন্টে জানাস কেমন লাগলো তোদের আজকের ক্লাসটা। আই থিঙ্ক খুব ভালো লাগবে প্রত্যেকের। যদি ভালো লাগে এভাবেই অঙ্কটাকে করা প্র্যাকটিস কর, যেভাবে আমি করাচ্ছি। এভাবেই অঙ্ক করলে তোরা আসলে অঙ্কে ভালো কিছু করতে পারবি, নিজেদের মধ্যে একটা ইচ্ছে শক্তি জাগ্রত কর, ঠিক আছে। তো অবশ্যই তোরা প্রত্যেকে খুব ছোট ছোট আমার ভাইয়ের মতো, মনের মতো, তোরা প্রত্যেকে খুব ভালো করে পড়াশুনো কর। তোরা এখন থেকে ক্লাস 9 থেকে যদি আগুন লাগাস, তাহলেই বাংলা আগুন লাগাবে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে, সে প্রান্তিক হোক, শহুরে হোক বা মফস্বলে হোক, পড়ুক, শিখুক এবং জিতুক। জয় হিন্দ।